Assalamu alaikum. ওয়ালাইকুম Welcome আসসালাম। to today's lecture. অন্যরা আসতে আসতে আমরা আস্তে আস্তে শুরু করি। দেখতে পাচ্ছেন সামনে স্লাইড আর্টিকেলটা। এই আর্টিকেলটা আমরা আজকে কভার করব। তো পড়েন তো রেন, কি 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 টাইটেল আর্টিকেলটা? মাদার ফিক্সেশন ইন ডি.এইচ. লরেন্সেস সন্স অ্যান্ড লাভার্স। এই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা অলরেডি গত ক্লাসে ইডিপাস কমপ্লেক্স নিয়ে কথা বলেছি। পলের চরিত্রে ইডিপাস কমপ্লেক্স, কি কি কারণে তার মধ্যে ইডিপাস কমপ্লেক্স গ্রো করছে, আর ইডিপাস কমপ্লেক্সের কারণে সে তার জীবনে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই ইডিপাস কমপ্লেক্সকেই আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে মাদার ফিক্সেশন। What does fixation mean? ফিক্সেশন মানে হচ্ছে অবসেশন, আনকন্ট্রোলড অ্যাট্রাকশন, অতিরিক্ত পরিমাণে আকর্ষণ। পলের মধ্যে আমরা তার মায়ের প্রতি অতিরিক্ত পরিমাণ অ্যাবনর্মাল অ্যাট্রাকশন লক্ষ্য করি। অন্য ৮-১০টা ছেলের যেমন মায়ের প্রতি তার আকর্ষণ থাকে, টান থাকে, সেই তুলনায় পলের মধ্যে অবসেশন, মায়ের প্রতি অবসেশন, অ্যাট্রাকশন, ফিক্সেশন অনেক বেশি। এটাকে আমরা অ্যাডিকশন বলতে পারি। আজকের আমরা যে আর্টিকেলটা মন দিয়ে আলোচনা করব, খুব ভালোভাবে ডিসকাস করার চেষ্টা করব, সেটা হচ্ছে লেখক বালজিন্তের কাউর। উনি ইন্ডিয়ার একজন রিসার্চার, শিলং, মেঘালয়, ইন্ডিয়া। আজকে আমরা বালজিন্দের কাউরের আর্টিকেল থেকে জানার চেষ্টা করব মূল যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো সম্পর্কে আরো ভালোভাবে আমরা জানার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে শুরু করি, অন্যরা আস্তে আস্তে। দ্য মোস্ট দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট অফ অল ওমেন ইন নভেল সানস অ্যান্ড লাভার্স। আমাদের সানস অ্যান্ড লাভার্স এই উপন্যাসে, এই নভেলে যত নারী চরিত্র আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সবচেয়ে উল্লেখ করার মতো নারী চরিত্র মিসেস গার্ট্রুড মোরেল। Gertrude, Paul's mother, is the central female character around which all other characters revolve. She is the central character. Her action, influence, and dominates all the other characters. সানস অ্যান্ড লাভার্স এর যত চরিত্র আছে, সব চরিত্রের মধ্যে আমরা গার্ট্রুডকে পাই সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ডমিনেন্ট, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার। Not only the most influential female character but also the most influential character. আমরা মিসেস গার্ট্রুড মডেলকে প্রোটাগনিস্টও বলতে পারি কোনো কোনো দিক থেকে। কারণ পল যদি সানস অ্যান্ড লাভার্স এর প্রোটাগনিস্ট হয়, পলকে অনেক বেশি পরিমাণে ডমিনেট করছে তার মা গার্ট্রুড মডেল। It is well known that her character approximate very closely to that of Mrs. Lydia Lawrence. এটা আমরা আমাদের গত ক্লাসের আগের ক্লাসে লেকচার 14 সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই গার্ট্রুড মডেল চরিত্রটা একটা সত্যিকারের চরিত্রের উপর ভিত্তি করে রচিত। সে কে? আমাদের লেখকের মা। It is well known that Gertrude character is based on Mrs. Lydia Lawrence, the novelist's mother. ডি.এইচ. লরেন্স তার মায়ের চরিত্রের অনুকরণে এই গার্ট্রুড মডেলকে তৈরি করেছিলেন। মানে গার্ট্রুড মডেলের মধ্যে আমরা আমাদের লেখকের মাকে খুঁজে পাই, সত্যিকারের চরিত্র। দ্য হিরোইক ফিগার অফ দিস নোভেল ইজ নট পল মডেল। পল মডেলের মধ্যে আমরা কোনো হিরোইক কোয়ালিটি খুঁজে পাই না। পল মডেল জাস্ট লাইক স্টিফেন ডেরিলাস যেমন খুবই প্যাসিভ, খুবই রিজার্ভড, শাই, ডেলিকেট, সেন্সিটিভ, ইন্ট্রোভার্ট। পলও সেরকম। পলের মধ্যে আমরা গতানুগতিক হিরোরা যেরকম হয়, কনভেনশনাল হিরোইক ক্যারেক্টার আমরা পল মডেলের মধ্যে পাই না।
The heroic figure of this novel is not Paul Morell, who covers the major part of the book, but his grim little mother, তার মা, পলের মা, who had married beneath her. গার্ট্রুড মোডেল সম্পর্কে একটা কথা এখানে বলা আছে, আমরা এটা বারবার মনে রাখবো। Who had married beneath her. গার্ট্রুড married beneath her. গার্ট্রুড এমন এক পুরুষকে বিয়ে করেছে, এমন একজনকে বিয়ে করেছে যে সামাজিকভাবে তার থেকে একটু নিচের লেভেলে। গার্ট্রুড মোরেল সে হচ্ছে মিডল ক্লাস সোসাইটির সদস্য, আর তার স্বামী ওয়াল্টার হচ্ছে লোয়ার ক্লাস সোসাইটির সদস্য। এই মিডল ক্লাস লোয়ার ক্লাসের মধ্যে যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাত, এটা আমরা কখনোই মিটমাট হতে দেখি না। নভেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই এদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। ক্লাস ডিস্টিংশন যে, এটাকে তারা অতিক্রম করতে পারে না। গার্ট্রুড ম্যারিড বিনিথ হার। গার্ট্রুড এমন একজনকে বিয়ে করেছে যিনি সামাজিক স্টেটাসে তার থেকে নিচে, and was forced to turn to her sons for satisfaction. গার্ট্রুড বাধ্য হয়ে তার আবেগ, ইমোশনাল সাপোর্টের জন্য সম্পূর্ণভাবে ভরসা করছে তার ছেলেদের প্রতি। of her instincts for devotion, which had been so cruelly wasted on her husband. স্বামীর কাছ থেকে সে কোন রকম ভালোবাসা, ইমোশনাল সাপোর্ট সে পায় না, অতএব সে তার সমস্ত অভাব তার ছেলেদের দ্বারা পূরণ করে। হাজবেন্ডের কাছ থেকে যে সাপোর্টটা সে পাচ্ছে না, যে ভালোবাসা সে পাচ্ছে না, সেই ভালোবাসা সে তার ছেলেদের কাছ থেকে আশা করে। মিসেস মোরেল ইজ দ্য স্ট্রংগেস্ট মোটিভ ফোর্স ইন দ্য নভেল। এই উপন্যাসে মিসেস মোরেল হচ্ছে সবচেয়ে শক্তিশালী চরিত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। গার্ট্রুড হচ্ছে এমন এক চরিত্র যে সবাইকে ডমিনেট করে, সবাইকে ইনফ্লুয়েন্স করে, ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি। Gertrude, she and only she, is involved in all the relationships dealt with. এই নভেলে আমরা যত সম্পর্ক দেখতে পাই, যতগুলো রিলেশনশিপ আমরা এই নভেলে দেখতে পাই, সবগুলো রিলেশনশিপে গার্ট্রুড একদম ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি জড়িত, সরাসরি অথবা কোনো না কোনো ভাবে প্রতিটা রিলেশনশিপের সাথে মোডেল জড়িত। She is the factor common to all of them. গার্ট্রুড এতটাই তার প্রভাব বিস্তার যে সব সম্পর্ক, এই নভেলে যতগুলো রিলেশনশিপ কভার করা আছে সবগুলোতেই তার ইনফ্লুয়েন্স, ডমিনেশন। মিসেস মোরেল সম্পর্কে আমরা একটু জেনে নেই, গার্ট্রুড সম্পর্কে আমরা একটু জানি। মিসেস মোরেল কামস অফ আ রেসপেক্টেবল মিডল ক্লাস ফ্যামিলি, কপার্ড। গার্ট্রুড যে ফ্যামিলি থেকে এসেছে, গার্ট্রুডের ফ্যামিলি কোপার্ড ফ্যামিলি। আমাদের সমাজে যেমন খান বংশ, খান পরিবার, চৌধুরী পরিবার, সৈয়দ পরিবার, এরকম মিসেস মোরেল, গার্ট্রুড যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে সেই পরিবারের নাম হচ্ছে কোপার্ড। কোপার্ড তার মানে বিয়ের আগে গার্ট্রুডের নাম ছিল গার্ট্রুড কোপার্ড। Gertrude Morel, before marriage, her name was Gertrude Coppard. Her father being an engineer. গার্ট্রুডের বাবা ছিল একজন ইঞ্জিনিয়ার। She meets Walter Morel, her husband, for the first time when she is 23. ওয়াল্টারের সাথে গার্ট্রুডের যখন প্রথম দেখা হয়, প্রথম সাক্ষাৎ, ওয়াল্টারের সাথে যখন গার্ট্রুডের প্রথম দেখা হয় তখন গার্ট্রুডের বয়স 23। কোথায় দেখা হচ্ছে? সরি, ইজ আ ক্রিসমাস পার্টি। গার্ট্রুড ওয়াল্টারের সাথে তার দেখা হচ্ছে একটা ক্রিসমাস পার্টিতে, ফুল অফ কালার অ্যান্ড অ্যানিমেশন। ওয়াল্টার হচ্ছে খুবই হাসি খুশি, আমোদ প্রিয় একজন মানুষ, মজা করতে পছন্দ করে, হই হুল্লোড় করতে পছন্দ করে, খুবই মাইডিয়ার টাইপের জলি পারসন। হি ইজ প্লেজেন্ট বাই হিজ রিচ কাইন্ড অফ সফট, নন ইন্টেলেকচুয়াল অ্যান্ড ওয়ার্ম হিউমার। ওয়াল্টার খুবই হাসি খুশি, অনেক মানে মজার মানুষ,
বাট নন ইন্টেলেকচুয়াল, সে আবার ওইরকম জটিল কথাবার্তা পছন্দ করে না। ওয়াল্টারের কথা খুবই সহজ সরল, খুবই হাসি খুশি, খুবই জলি একজন পার্সোনালিটি ওয়াল্টার মোর। গার্ট্রুড যখন প্রথম ওয়াল্টারকে দেখে তখন ওয়াল্টারকে সে এইরকম দেখতে পায়, খুবই হাসি খুশি, আমোদ প্রিয়, খুবই প্রাণোচ্ছল একজন মানুষ। ওয়াল্টারকে দেখে, ওয়াল্টারের পার্সোনালিটি দেখে গার্ট্রুড তার প্রেমে পড়ে যায়। ওয়াল্টারও গার্ট্রুডের প্রতি আকৃষ্ট হয়। সো দে গেট ম্যারিড দ্য নেক্সট ক্রিসমাস। এক ক্রিসমাস পার্টিতে তাদের দেখা হয়, তার পরের বছর ইন নেক্সট ক্রিসমাস দে ম্যারিড। প্রথম দেখায় প্রেম হয়ে যায়। গার্ট্রুড কেন ওয়াল্টারের প্রতি আকৃষ্ট হয়, এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হতে পারে, গার্ট্রুড তার জীবনে যত পুরুষ দেখেছে সবাই গম্ভীর, শান্তশিষ্ট, ইন্টেলেকচুয়াল। ওয়াল্টার সবার থেকে অন্যরকম। হঠাৎ করে যখন একেবারে অন্যরকম কাউকে দেখেছে যে হাসি খুশি প্রাণোচ্ছল, তখন গার্ট্রুড তার প্রতি এক অন্যরকম টান অনুভব করেছে। আরেকটা কারণ হতে পারে যে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। গার্ট্রুড খুবই শান্ত শিষ্ট গম্ভীর ইন্টেলেকচুয়াল, সে যখন নন ইন্টেলেকচুয়াল জলি ফানি একজন পার্সনকে দেখলো তখন তার প্রতি আকৃষ্ট হয়েছিল, কারণ গার্ট্রুডের মধ্যে যা নেই তা ওয়াল্টারের মধ্যে ছিল। আরেকটা কারণ ফিজিক্যাল অ্যাট্রাকশন। দে ওয়্যার অ্যাট্রাক্টেড ফিজিক্যালি, যেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আরো ডিটেইলে জানতে পারবো। প্রথম দেখায় তাদের প্রেম হয়ে যায়, তারা আকৃষ্ট হয়। পরের বছর নেক্সট ক্রিসমাসে তারা বিয়ে করে। শি ইজ পারফেক্টলি হ্যাপি ফর দ্য ফার্স্ট 6 মান্থ। প্রথম 6 মাস তারা খুব খুশি, খুব সুখী। ওয়াল্টার, গার্ট্রুড, দে আর হ্যাপিলি ম্যারিড। প্রথম 6 মাস তারা খুবই আনন্দে তাদের সময় কাটে। বাট গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, হার হ্যাপিনেস বিগিনস টু ফেড অ্যাওয়ে। আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা কোথায় যেন হারিয়ে যেতে থাকে। তাদের ভালোবাসা আস্তে আস্তে কমে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে। কেন হারিয়ে যেতে থাকে এটা আমরা আজকে যতটা না জানবো, নেক্সট ক্লাসে আমরা আরো ভালো করে জানবো যে কেন ওয়াল্টার আর গার্ট্রুড এদের মধ্যে ভালোবাসাটা নষ্ট হয়ে যায়, কি কারণে তাদের ভালোবাসাটা হারিয়ে যায়। এটা আমরা নেক্সট ক্লাসে ফোকাস করব। আজকে আমরা ফোকাস করব ওদের মধ্যে ভালোবাসা যে হারিয়ে গেল এর ফলে কি হচ্ছে। বাট গ্র্যাজুয়ালি হার হ্যাপিনেস বিগিনস টু ফেড অ্যাওয়ে। ওদের ভালোবাসা, ওদের মধ্যে, ওয়াল্টার গার্ট্রুড ওদের মধ্যে যে ভালোবাসাটা ছিল এটা হারিয়ে যেতে লাগলো। She gives birth to 4 children, namely William, Annie, Paul and Arthur. গার্ট্রুড আর্থারের সংসারে 3 ছেলে 1 মেয়ে। উইলিয়াম, পল, আর্থার 3 ছেলে, অ্যানি 1 মেয়ে। এই 4 জনের মধ্যে গার্ট্রুড উইলিয়ামকে সবচেয়ে বেশি আদর করত। উইলিয়ামের প্রতি বায়াসড, বিভিন্ন স্টেজে আমরা দেখতে পাই উইলিয়ামের প্রতি ও অনেক বেশি বায়াসড। উইলিয়ামকে সব দিক দিয়ে বেশি আদর করে, সারাক্ষণ উইলিয়াম উইলিয়াম করে। হাজবেন্ডের সাথে যেহেতু সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, হাজবেন্ডের কাছ থেকে সে কোনো রকম ভালোবাসা পাচ্ছে না, সেই ভালোবাসা সে পুরোটা তার ছেলে উইলিয়ামের জন্য কেন্দ্রীভূত। যেহেতু তার স্বামীর প্রতি সে কোনো ভালোবাসা দেখাচ্ছে না, তার সম্পূর্ণ ভালোবাসা, গার্ট্রুডের পুরো ভালোবাসা তার বড় ছেলের প্রতি, উইলিয়ামের প্রতি। She leans heavily upon them for companionship when they grow up. ছেলে মেয়ে বড় হচ্ছে, হাজবেন্ডের সাথে যেহেতু সম্পর্ক ভালো না, অতএব সমস্ত মেলামেশা, সমস্ত আন্তরিকতা, ঘনিষ্ঠতা সব তার ছেলে মেয়েদের সাথে, বিশেষ করে তার ছেলেদের সাথে। মিসেস গার্ট্রুড, she and her husband are temperamentally too unlike to each other to be harmoniously adjusted. গার্ট্রুড আর আমাদের ওয়াল্টার
এদের চরিত্র, এদের মেজাজ সম্পূর্ণ আলাদা, কোনো মিল নাই, নো সিমিলারিটি, দে আর টু আনলাইক। এদের মধ্যে অনেক বেশি অমিল, এরা একজন আরেকজনের থেকে অনেক বেশি আলাদা, এতটাই আলাদা যে এদের একসাথে অ্যাডজাস্ট করা অসম্ভব। কেউ কম্প্রোমাইজ করবে না, গার্ট্রুডও কম্প্রোমাইজ করবে না, সেও ওয়াল্টারের জন্য একটু কম্প্রোমাইজ করবে না, ওয়াল্টারও গার্ট্রুডের জন্য কম্প্রোমাইজ করবে না। যখন কেউই কম্প্রোমাইজ না করে তখন তো সংসার ভেঙে যায়। ফ্যামিলি মিন্স কম্প্রোমাইজ। এখানে গার্ট্রুড ওয়াল্টার কেউই কম্প্রোমাইজ করছে না, অতএব সংসার তো ভেঙে যাবে। কিন্তু গার্ট্রুড কিন্তু ডিভোর্স নিচ্ছে না, সে কিন্তু থেকে যাচ্ছে। যখন ওয়াল্টারের সাথে ওয়াল্টারকে সে ডিভোর্সও দিচ্ছে না, আবার তারা একসাথেও থাকছে না। এটা কিন্তু শুধুমাত্র গার্ট্রুডের জন্য ক্ষতিকর না, এটা ওয়াল্টারের জন্য অনেক কষ্টের এবং তার ছেলে মেয়েদের জন্য অনেক কষ্টের। বাচ্চা চারটা বড় হচ্ছে একটা ভাঙা সংসারে। বাবা নিজের ঘরে সে অতিথির মতো থাকে, বাবার সাথে গার্ট্রুড তার বাচ্চাদেরকে মিশতে দেয় না। Mrs. Gertrude, she and her husband are temperamentally too unlike to each other to be harmoniously adjusted. She loves ideas. Gertrude হচ্ছে intellectual personality, intellectual discussion পছন্দ করে। Gertrude loves ideas and is considered very intellectual. Philosophy, religion, politics এইসব বিষয় নিয়ে সে কথা বলতে পছন্দ করে, বক্তৃতা দিতে পছন্দ করে, পড়াশোনা করতে পছন্দ করে। ওয়াল্টার হচ্ছে সম্পূর্ণ উল্টা। সামটাইমস, কখনো কখনো, গার্ট্রুড ট্রাইস টু টক টু হার হাজবেন্ড। তার স্বামীর সাথে সে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলতে চেষ্টা করে, বাট ওয়াল্টার তো অশিক্ষিত, এইসব সে কিছুই বোঝে না। হি লিসেন্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। সে কোনো কিছু না বুঝে মাথা নাড়তে থাকে। গার্ট্রুড খুব ভালোভাবে টের পায় যে সে যে কথাগুলো বলছে ওয়াল্টার কিছুই বুঝছে না। হি লিসেন্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, এটা গার্ট্রুডের জন্য অনেক কষ্টের। গার্ট্রুড যে তার মনের মতো করে গল্প করবে, সেই গল্পটা সে করতে পারছে না তার স্বামীর সাথে, মন খুলে গল্প সে করতে পারছে না। and the skills are effort as finer intimacy. এই জন্য দেখা যায় গার্ট্রুডের সাথে ওয়াল্টারের কখনোই আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে না, সবসময় তাদের মধ্যে একটা দূরত্ব, কারণ দুজনের চরিত্র তো সম্পূর্ণ আলাদা। গার্ট্রুড যখনই ওর সাথে ইন্টিমেট কথাবার্তা বলতে শুরু করে, গার্ট্রুডের কথা ওয়াল্টার কিছুই বুঝতে পারে না, কারণ গার্ট্রুড হচ্ছে ভেরি ইন্টেলেকচুয়াল, ওয়াল্টার হচ্ছে একেবারে সিম্পল। গার্ট্রুড ইগনোরস ওয়াল্টার মোরেল মোর এন্ড মোর। যতদিন যাচ্ছে গার্ট্রুড ওয়াল্টারকে ইগনোর করছে, অবজ্ঞা করছে, অবহেলা করছে। and he also begins to neglect her. It's mutual. মেন্টালি তাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে যায়। গার্ট্রুড ওয়াল্টারকে অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, ওয়াল্টারও গার্ট্রুডকে দূরে সরিয়ে দেয়। এবং ওয়াল্টার, সে যেহেতু তার পরিবার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, সম্পূর্ণ একা একজন, এবং সে অমানসিক পরিশ্রম করে খনিতে, এমনিতে তার বাইরেও শান্তি নাই, ভেতরেও শান্তি নাই, সে কি করবে? তার ড্রিঙ্কস করা ছাড়া আর কোনো উপায় নাই, and spends more of his spare time drinking in the pub. ওয়াল্টারের জন্য আমাদের সিম্প্যাথি ফিল করা উচিত। ওয়াল্টার ডিজার্ভস আওয়ার সিম্প্যাথি, কারণ তার যদি অন্য কোনো নারীর সাথে বিয়ে হতো সেম মেন্টালিটি, তাহলে হয়তো তার পরিবারটা সুখের হতেও পারতো। স্ত্রী গার্ট্রুডের কাছ থেকে ওয়াল্টার কোন রকম সাপোর্ট সে পায়নি। আর গার্ট্রুড এতটাই সেলফিশ, এতটাই হেডস্ট্রং যে সে সবসময় নিজের মতো করে চাই। ওয়াল্টারের জন্য সে কোন রকম স্যাক্রিফাইস করে নাই, সে নিজের মতো থাকতে চেয়েছে। ওয়াল্টার, সে অমানসিক পরিশ্রম করে খনিতে, পরিবারেও তার শান্তি নাই, কোথাও তার শান্তি নাই, সে কোথায় যাবে? সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কিং করা শুরু করলো। ওয়াল্টারও গার্ট্রুডকে সাপোর্ট দিচ্ছে না, গার্ট্রুডও ওয়াল্টারকে সাপোর্ট দিচ্ছে না, কেউ কম্প্রোমাইজ করছে না।
গার্ট্রুড ইজ বিটারলি ডিসিলিউশনড, ওর একদম মোহভঙ্গ, মায়া কেটে গেল। when the first child arrives, প্রথম ছেলে উইলিয়াম যখন জন্ম নিল, তখন গার্ট্রুড ভালোভাবে টের পেল যে এই সম্পর্ক আর কোনোভাবেই জোড়া লাগবে না। এখন হাজবেন্ড ওয়াইফের শুধু ফিজিক্যাল রিলেশন, শুধু শারীরিক সম্পর্ক, মানসিক কোনো সম্পর্ক এদের মধ্যে নাই। and she gives the boy some of the love that she has once given to her husband. এখন গার্ট্রুড তো তার মতো করে ইন্টেলেকচুয়ালি ওয়াল্টারকে ভালোবাসতে পারছে না। সে তার ওই যে ভালোবাসাটা হাজবেন্ডকে দিতে পারছে না, সেই ভালোবাসাটাও সে ইন অ্যাডিশন তার বড় ছেলেকে দিতে লাগলো। এমনিতে তো মা ছেলেকে ভালোবাসবেই, তার মধ্যে গার্ট্রুড তো তার হাজবেন্ডকে ভালোবাসতে পারছে না, সেইটাও দ্বিগুণ পরিমাণে বড় ছেলের প্রতি রিডাইরেক্টেড হলো। মানে উইলিয়াম এমনিতে সে যতটুকু ভালোবাসা পেত তার থেকে সে বেশি পরিমাণে ভালোবাসা পাচ্ছে, কারণ ওয়াল্টার যে যে ভালোবাসাটা ডিজার্ভ করতো সেই ভালোবাসা এখন পাচ্ছে উইলিয়াম, বড় ছেলে। যেটা আমরা বারবার বলছি যে যেহেতু স্বামীর কাছ থেকে সে কোনো রকম ইমোশনাল সাপোর্ট পাচ্ছে না, সেই ইমোশনাল সাপোর্টের জন্য তার বড় ছেলের আশ্রয় নিচ্ছে সারাক্ষণ। সরি, গার্ট্রুড সারাক্ষণ তার বড় ছেলের সাথে থাকছে, সারাটা সময় তার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু উইলিয়াম। হাজবেন্ডের সাথে তো তার সম্পর্ক খুবই খারাপ। গার্ট্রুডের একমাত্র আশ্রয় তার ছেলে, প্রথম ছেলে উইলিয়াম। আর সেকেন্ড চাইল্ড, উইলিয়ামের পর কিছুদিন যেতে না যেতেই, বছর ঘুরতে না ঘুরতেই, a second child is born, আরেক সন্তানের জন্ম হলো। But all the time her love for husband has been ebbing away. যতদিন যাচ্ছে স্বামীর সাথে মনের দূরত্ব বাড়ছে, সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। So that she dreads the arrival of the third child. মানে গার্ট্রুড বুঝতে পারছে যে এই সম্পর্ক তো কোনো খুবই ঠুনকো একটা সম্পর্ক, যে কোনো সময় ভেঙে যাবে। এমন সময় যদি আরেকটা সন্তান জন্মায় তাহলে তো আরো বিপদ। এটা ভাবতে না ভাবতেই তৃতীয় সন্তানের জন্ম হয়। যখন 3 নম্বর সন্তান জন্ম নিল, তৃতীয় সন্তান, and at his birth she feels that she and her husband are guilty. গার্ট্রুড খুব ভালো করেই বুঝতে পারলো যে এটা অবিচার হবে, তৃতীয় সন্তান সে মোটেও কোনো আদর পাবে না। পরিবারের পরিবেশ সারাক্ষণ ঝগড়া চলতে থাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। এরকম একটা অসুস্থ পরিবেশে, বিষাক্ত পরিবেশে বাচ্চারা কিভাবে বড় হবে? এর মধ্যে যখন তৃতীয় সন্তানের জন্ম হলো, তখন গার্ট্রুড খুবই গিল্টি ফিলস করতে লাগলো, এটা তার অপরাধ। এই তৃতীয় সন্তান হচ্ছে পল। মানে পল যখন জন্মগ্রহণ করে, পল ওয়াজ বর্ন লাইক অ্যান আনওয়ান্টেড চাইল্ড। পল যখন জন্মায় তখন পল আসলে ডিজায়ার্ড ছিল না, আনএক্সপেক্টেড। In her arms, in Gertrude's arms, lay the delicate boy. যখন বাচ্চাটা জন্মালো তখন বাচ্চাটা একেবারে রোগা, একেবারে শীর্ণ, ভেরি ডেলিকেট, মারা যাবে যাবে এরকম। যখন সে পল জন্মায়, ডাইং, she no longer loved her husband. ততদিনে ওয়াল্টারের প্রতি গার্ট্রুডের বিন্দু মাত্র ভালোবাসা অবশিষ্ট নাই। She had not wanted this child to come. গার্ট্রুড এই সন্তানকে চায় নাই। And there it lay in her arms, pulled at her heart. কিন্তু এই ছেলে তো জন্মে গেছে, এখন বাচ্চাটা তো পৃথিবীতে চলে আসছে, এখন কি করবে? It is clear. Knowing eyes gave her pain and fear. পলের চোখের দিকে সে তাকায়, আর তার মধ্যে ব্যথা, ভয়। সে প্রচুর পরিমাণে গিল্টি ফিলিংস তার মধ্যে আসে, সে ভয় পেতে থাকে। Did she know all about? She felt the marrow. আমরা নেক্সট কলামে চলে যাই। She felt the marrow in her bones with fear and pain. যতবার
শিশু পলের দিকে গাট্রুড তাকাতো, সে দেখতে পেত চোখের মধ্যে ভয়, ব্যথা। দিস থার্ড চাইল্ড ইজ পল মোরেল। আমাদের এই নভেলের প্রোটাগনিস্ট পল, সে হচ্ছে তৃতীয় সন্তান। অ্যান্ড দেন আর্থার, দ্য ফোর্থ চাইল্ড ইজ বর্ন। পলের পর, যদিও তাদের মধ্যে কোনো মানসিক, গাট্রুড, ওয়াল্টার, এদের মধ্যে কোনো মনের টান নাই, তারপরও চতুর্থ সন্তানের জন্ম হলো আর্থার। The children see their father through their mother's eyes. ভালো করে খেয়াল করেন, কাগজ কলম থাকলে লিখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই জরুরি। The children see their father through their mother's eye. বাচ্চারা তাদের বাবাকে দেখছে তার মায়ের চোখ দিয়ে, মানে মা যেভাবে বাবাকে দেখাচ্ছে বাচ্চারা তাই দেখছে। The children see their father through their mother's eye and all unite against him. বেচারা ওয়াল্টার, পরিবারে তার কোনো জায়গা নাই, তার 4টা ছেলে মেয়ে সবাই তার বিপক্ষে। মা বাচ্চাদেরকে শিখিয়েছে যে তোমাদের এটা নামে মাত্র বাবা, সে বর্বর, অসভ্য, তার সাথে কখনোই মেলামেশা করবে না, সে আমাদের শত্রু। ছোট বাচ্চারা ছোটবেলা থেকে এই শিখে বড় হচ্ছে যে এটা তাদের শত্রু। শুধুমাত্র ওয়াল্টার তাদের নামে মাত্র বাবা। মা শেখাচ্ছে, যেহেতু মায়ের সাথে সারাক্ষণ বাবার ঝগড়া হচ্ছে, বাচ্চারা বাবাকে ছোটবেলা থেকে শত্রু হিসেবেই মনে করে বড় হচ্ছে। ছোটবেলা থেকেই পল আর তার ভাই বোনরা শিখছে যে তাদের বাবা তাদের শত্রু। সো দ্য চিলড্রেন, বাচ্চারা বড় হচ্ছে, গ্রো আপ টু ডিসপাইজ দেয়ার ফাদার, তারা বাবাকে ঘৃণা করতে করতে বড় হচ্ছে। পরিবারের 3 ছেলে 1 মেয়ে, তারা বড় হচ্ছে বাবাকে ঘৃণা করতে করতে। একটা বাবার জন্য এটা কত বেশি কষ্টের। ওয়াল্টার, তার ফ্যামিলিতে যে 5 জন আছে, তার ওয়াইফও তাকে ঘৃণা করে, তার বাচ্চারাও তাকে ঘৃণা করে। বাচ্চাদেরকে ওইভাবে ছোটবেলা থেকে ব্রেইন ওয়াশ করে ফেলেছে অলমোস্ট। Gertrude almost brainwashed their children to hate Walter. ওয়াল্টারকে ওরা ছোটবেলা থেকে ঘৃণা করতে করতে বড় হচ্ছে। And Mrs. Morrell determines that her sons will never become minors. Gertrude এর এটা শপথ, তার ছেলেরা কোনোদিন খনিতে চাকরি করবে না। এখন এই জায়গায় আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা ফ্যামিলিতে যখন শিশুরা বাবা মাকে সমান সময় দেয়, সাধারণত একটা ফ্যামিলিতে কি হয়, একটা বাচ্চাকে আপনি ছোটবেলায় জিজ্ঞেস করবেন তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার বাবাকে না মাকে? বেশিরভাগ বাচ্চাই বলবে কিন্তু দুইজনকেই। মানে সাধারণত হেলদি ফ্যামিলিতে, ইন এনি হেলদি ফ্যামিলি, বাচ্চাদের টান বাবা মার প্রতি সমানভাবে থাকে। সাধারণত বাবা মার প্রতি সমান থাকে। যখন বাবা মার প্রতি সমান টান থাকে তখন সেটা হেলদি। কিন্তু যখনই কেউ একজন পরিবারে তার প্রতি ঘৃণার জন্ম হয়, সেটা বাবা হোক অথবা মা হোক, তখনই সম্পর্কে একটা ইমব্যালেন্সের সৃষ্টি হয়। এমনিতে টানটা তো বাবা মার জন্য সমান থাকে, যখনই কেউ একজনের প্রতি একটু বেশি টান চলে যায়, সাপোজ কোনো ফ্যামিলিতে বাবা যদি শত্রু হয়, তাহলে মার প্রতি দ্বিগুণ পরিমাণে টান পড়বে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, যদি বাবা পরিবারে ঠিক মতো সাপোর্ট না দেয়, বাবার প্রতি ঘৃণা জন্মালো মানে হচ্ছে মায়ের প্রতি কিন্তু ভালোবাসাটা বাড়বে, মানে বাবার প্রতি যে ভালোবাসাটা ছিল ওইটা ডিরেক্ট হয়ে যায় মায়ের প্রতি। এটা কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করে, মায়ের প্রতি অতিরিক্ত পরিমাণে টান তৈরি হয়, এটা কিন্তু মাঝে মাঝে ক্ষতি করে। একইভাবে একটা পরিবারে মেয়ে তার বাবার প্রতি বেশি টান সৃষ্টি হয় যদি মা সংসারে শান্তি না দিতে পারে। অনেক ফ্যামিলিতে দেখবেন মা শত্রু, বিশেষ করে পরিবারে মেয়ে সন্তান থাকলে যেটা হয়, মা যদি শত্রু থাকে তখন মায়ের প্রতি যে ভালোবাসাটুকু ছিল সেটা বাবার প্রতি চলে যায়।
এমনিতে মা বাবার প্রতি সমান টান থাকলে ব্যালেন্স থাকে, কিন্তু যখনই কেউ একজন একটু অবহেলার শিকার হয় তখন টানটা যে কোনো একজনের প্রতি চলে যায়, হয় বাবার প্রতি বেশি টান, মায়ের প্রতি বেশি টান। তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয় পরিবারে, তখনই পরিবারে সমস্যা সমস্যা আসে। কিরকম সমস্যা? দেখা যায় যে ছেলে সন্তান যদি থাকে তাহলে মায়ের প্রতি টান বেশি হয়, মেয়ে সন্তান যদি বেশি হয় তাহলে বাবার প্রতি টান বেশি হয়। এবং এই যে এক্সট্রা অ্যাবনর্মাল অ্যাট্রাকশন টুয়ার্ডস ফাদার অ্যান্ড মাদার, এটা কিন্তু পরবর্তীতে বড় হলে অনেক সমস্যার সৃষ্টি করে। ছেলে হলে সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, মেয়ে যদি হয় সেও দেখা যায় নিজে নিজে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। ছেলে মেয়ে তারা বাবা মায়ের প্রতি অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা নিজস্ব কোনো সিদ্ধান্তই নিতে পারে না। আমাদের পলের বেলায় সেটা হচ্ছে। আমরা একটু সামনে যাই। ফ্রাস্ট্রেটেড ইন হার ওন লাইফ, গাট্রুড তার নিজের জীবনে অনেক হতাশ। গাট্রুড খুবই অ্যাম্বিশিয়াস, আমরা কিন্তু গাট্রুড সম্পর্কে জানি গাট্রুড শিক্ষিত, সুশিক্ষিত, খুবই ইন্টেলেকচুয়াল, শার্প, ইন্টেলিজেন্ট গার্ল। তার কিন্তু অনেক অ্যাম্বিশন ছিল, তার অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্তে সে এমন এক সমাজের বাসিন্দা যে এই সমাজে সে এখন কোনো কিছুই করার অধিকার তার নাই, সে ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারছে না। গাট্রুড তার অনেক অ্যাম্বিশন ছিল, তার অনেক ইচ্ছা ছিল বড় হওয়ার। ফ্রাস্ট্রেটেড ইন হার ওন লাইফ, গাট্রুড ছিল তার নিজের জীবন সম্পর্কে হতাশ। মিসেস মোরেল ওয়ান্টস ফর হার চিলড্রেন হোয়াট শি কুড নেভার হ্যাভ ফর হারসেলফ। গাট্রুড নিজের জীবনে যেটা সে অর্জন করতে পারেনি তার ইচ্ছা তার বাচ্চারা সেটা করবে। আমাদের সমাজে দেখবেন বাবা মা হয়তো তাদের জীবনে ইচ্ছা ছিল গান শেখার, নাচ শেখার, তারা সেই সুযোগটা পায়নি। দেখা যায় যে তাদের বাচ্চা কাচ্চা হলে তাদেরকে জোর করে গানের স্কুলে, নাচের স্কুলে পাঠাবে। বাবা মাদের ক্ষেত্রে দেখবেন তারা যেটা জীবনে অর্জন করতে পারেনি তাদের ইচ্ছা বাচ্চারা সেটা করুক, অনেক সময় বাচ্চাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে জোর করে। গাট্রুড যা সে জীবনে অর্জন করতে পারেনি তার ইচ্ছা তার বাচ্চারা সেটা অর্জন করুক। হার ইন্টেন্স অ্যাম্বিশন, এই যে তার অতিরিক্ত পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা, অনেক বেশি অ্যাম্বিশন, দিস ইজ অ্যান এক্সটেনশন অফ হারসেলফ। মানে সে তার নিজের ইচ্ছা, নিজের উচ্চাকাঙ্ক্ষা সন্তানদের মাধ্যমে পূরণ করতে চায়। সে নিজে যা অর্জন করতে পারেনি তা সন্তানদের মাধ্যমে অর্জন করতে চায়। And she seeks a kind of vicarious pleasure from the lives of her son. ছেলেদের অর্জনের মধ্যে সে নিজের অর্জন দেখতে পায়। ছেলেরা যখন কোনো কম্পিটিশন থেকে পুরস্কার নিয়ে আসে তখন গাট্রুড মনে করে এটা তার নিজের অর্জন। Unable to find any fulfillment in her relationship with her husband, যেহেতু হাজবেন্ডের সাথে যে রিলেশনশিপ এখানে সে কোনো তৃপ্তি পাচ্ছে না, কোনো আনন্দ এখানে নাই। মিসেস মোরেল গ্র্যাজুয়ালি ক্যাস্ট হিম অফ, আস্তে আস্তে তাকে একেবারে দূরে ছেড়ে দেয় ওয়াল্টারকে, অ্যান্ড টার্নস টুয়ার্ডস সানস, এবং তার ছেলেরা, তার ছেলেদের প্রতি সে ভরসা করা শুরু করে। ফার্স্ট উইলিয়াম, দেন পল, ফর ইমোশনাল স্যাটিসফ্যাকশন। প্রথম প্রথম উইলিয়ামের প্রতি অনেক বেশি ডিপেন্ড করে, তারপর উইলিয়াম যখন মারা যায়, আফটার উইলিয়ামস ডেথ, পল। মোরেল gradually casts Walter off and turns towards sons. হাজব্যান্ডকে একেবারে দূরে সরিয়ে দিচ্ছে। ফার্স্ট উইলিয়াম এন্ড দেন পল ফর ইমোশনাল স্যাটিসফ্যাকশন। যেহেতু হাজব্যান্ডের কাছ থেকে সে কোনো ইমোশনাল স্যাটিসফ্যাকশন পায়নি, সমস্ত ইমোশনাল স্যাটিসফ্যাকশন সে তার দুই ছেলে উইলিয়াম আর পল, এই দুইজনের কাছ থেকে সে আদায় করে নিচ্ছে। দ্য সন্স টু আর ডিপলি অ্যাটাচড টু হার, এখানে বানান ভুল আছে, এখানে ডি হবে। The sons too are deeply attached to her. ছেলে দুইটাও উইলিয়াম পল এরা মা ছাড়া কিচ্ছু বোঝে না, সারাক্ষণ মায়ের ছায়ায় ঘোরে। Once William brings for her from the fair 2 egg cups with some roses on them. বড় ছেলে একদিন মায়ের জন্য 1 কাপ
এগ কাপ, এটা আপনারা যদি গুগলে সার্চ দেন তখন দেখবেন যে ওরা এক স্পেশাল কাপ আছে ছোট ছোট, যেটাতে ওরা ডিম খায়, ডিম সেদ্ধ খায়, এবং এটাতে উইথ সাম রোজেস মায়ের জন্য নিয়ে আসে। হি সেজ দ্যাট হি লাইকস দেম, বাট মিসেস মোরেল নোজ দ্যাট হি ওয়ান্টস দেম ফর হার। বড় ছেলে মায়ের জন্য পছন্দ করে নিয়ে আসে, উইলিয়াম মায়ের জন্য পছন্দ করে নিয়ে আসে। ছোটবেলায় বাচ্চা মায়ের জন্য নিয়ে আসতেই পারে, তাতে তো কোনো দোষের কিছু নাই, এটা ইনোসেন্ট। And when he wins a first prize at school, উইলিয়াম যখন স্কুলে ফার্স্ট প্রাইজ পায়, he comes home running to show it to his mother, and she takes it like a queen. মানে উইলিয়াম বড় হচ্ছে, উইলিয়াম যাই কিছু করে মাকে খুশি করার জন্য করে, উইলিয়াম যাই কিছু নিয়ে আসে মায়ের জন্য নিয়ে আসে। এটা একটা বয়স পর্যন্ত ঠিক ছিল, আমরাও ছোটবেলায় কোনো কিছু নিয়ে মাকে দেখাতাম, কিন্তু এটা আস্তে আস্তে আরো অ্যাবনর্মালি ডিপ হচ্ছে। দেন দেয়ার ইজ আ সিন, একটা দৃশ্য হয় যেখানে which Paul and Arthur go for wild searching for blackberries for mother wants them for pudding. মা কালো জাম পছন্দ করে, পুডিং বানাবে। আর্থার এবং পল, এই দুই ভাই মিলে মাইলের পর মাইল, মাইলের পর মাইল হাঁটতে 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 দূরে গিয়ে মায়ের জন্য কালো জাম নিয়ে আসে। এমনিতে 8-10 ছেলে হলে মায়ের জন্য এত কষ্ট করে কালো জাম নিয়ে আসবে? দেখবেন সাধারণত বাচ্চারা কিন্তু এত বেশি কষ্ট করে না, কিন্তু পল আর্থার তারা ডিফারেন্ট, মায়ের জন্য মাইলের পর মাইল হেঁটে তারা কালো জাম নিয়ে আসছে। মানে অন্য 8-10টা বাচ্চার তুলনায় তাদের যে মায়ের প্রতি আকর্ষণটা অনেক বেশি, এটা আমরা এখানে কিছুটা হলেও বুঝতে পারি। এখন একটা লেভেল পর্যন্ত কিন্তু এটা ঠিক আছে, মা ছেলের ভালোবাসা এটা পবিত্র, এটাই ন্যাচারাল, কিন্তু একটা লেভেল পর্যন্ত যখনই সেটা একটা লিমিট ক্রস করে তখন সেটা মায়ের জন্যও ক্ষতিকর, ছেলেদের জন্যও ক্ষতিকর। ছেলে সে কোনোদিন বড় হতে পারে না, সে সারা জীবন মায়ের ছায়ায় মায়ের উপর নির্ভরশীল থেকে যায়। As long as Paul and William are young children, যতদিন পর্যন্ত পল উইলিয়াম তারা ছোট বাচ্চা, their attachment to their mother is healthy, মায়ের প্রতি তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এটা হেলথি, এটাই হওয়া উচিত, হেলথি ওয়ান। And Mrs. Morel takes every interest in them. এখন বাচ্চারা কি খাবে, কি পড়বে, কার সাথে মিশবে, কোথায় যাবে, কি সে খেলবে, ওরা কি পড়বে, সবকিছু কন্ট্রোল করছে গার্ট্রুড। বাট as they grow, she falls for them. বাচ্চারা বড় হচ্ছে, মা ছেলের প্রতি আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। বাচ্চারা যখন বড় হয় তখন মায়ের উচিত আস্তে আস্তে ছেলেদেরকে ছেড়ে দেয়া, তারা যাতে বাইরের দুনিয়াতে মেলামেশা করতে পারে, তারা যাতে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে পারে, বাইরের পৃথিবীতে তারা অ্যাডজাস্টেড হতে পারে। কিন্তু এখানে উল্টা হচ্ছে, বাচ্চারা ছেলেরা যত বড় হচ্ছে মা তাদেরকে আরো বেশি বুকে টেনে নিচ্ছে। উইলিয়াম পল তারা বড় হচ্ছে, মা আরো আঁকড়ে ধরছে তাদেরকে। আমরা নেক্সট ক্লাসে জানবো উইলিয়াম কিভাবে স্ট্রাগল করেছিল মায়ের ছায়া থেকে বের হতে। আজকে আমরা শুধুমাত্র মাদার ফিক্সেশন এন্ড পল এটার উপর ফোকাস করছি। ইনিশিয়ালি ইট ইজ উইলিয়াম, প্রথম প্রথম উইলিয়াম বড় ছেলে, দ্য এল্ডেস্ট সান, হু ইজ দ্য ফোকাস অফ আর অ্যাটেনশন এন্ড এফোর্টস। উইলিয়ামের প্রতি পদে পদে সে ইন্টারফেয়ার করে, উইলিয়ামের কোন সিদ্ধান্ত উইলিয়াম নিজে নিজে নিতে পারে না। ইন উইলিয়ামের মধ্যে গার্ট্রুড sees the chance of fulfilling as varied by deputy whose aspiration social, intellectual and emotional that her marriage with Morel stifled. সে জীবনে যা অর্জন করতে পারেনি, গার্ট্রুড নিজে নিজে তার জীবনে যা অর্জন করতে পারেনি তা যেন উইলিয়াম পারে। উইলিয়ামের সাফল্যের মধ্য দিয়ে গার্ট্রুড তার লাইফের রিডেমশন চায়, সালভেশন চায়, সেলফ রিয়েলাইজেশন চায়। গার্ট্রুড তার জীবনে যা অর্জন করতে পারেনি, উইলিয়ামের মাধ্যমে সেই অর্জনটা সে করতে চায়। গার্ট্রুডস প্রোটেক্টিভ পজিটিভনেস ফর হার সান উইলিয়াম, এই যে বড় ছেলের প্রতি তার যে পজিটিভনেস, বড় ছেলের প্রতি তার যে অধিকার বোধ,
possessiveness is clearly seen when William gets a job in London. উইলিয়াম একটা সময় লন্ডনে চাকরি নিতে চায়। কেন নিতে চায় এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। উইলিয়াম লন্ডনে চাকরি নিতে চায়। যখন উইলিয়াম লন্ডনে চাকরি নেবে, মিসেস মোরেল ইজ হার্ট অ্যাট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম হার। মোরেল কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। বড় ছেলে কেন চলে যাবে? এখন বড় ছেলে, তার একটা ভবিষ্যৎ আছে না? সে কি সারা জীবন এই বস্তিতে থাকবে? উইলিয়াম, তার একটা অ্যাম্বিশন আছে, সে লন্ডনে চাকরি নেয়। এখন সাধারণত মায়ের উচিত খুশি হওয়া, প্রথম প্রথম একটু মন খারাপ হবে, কিন্তু মায়ের দায়িত্ব হচ্ছে তাকে যেতে দেয়া। কিন্তু গার্ট্রুড কোনোভাবেই উইলিয়ামকে যেতে দিবে না, কোনোভাবেই রাজি হয় না। এই জায়গায় এসে আমরা অ্যাবনর্মালিটিটা লক্ষ্য করি। গার্ট্রুড যদি একজন হেলদি মাদার হতো, স্বাভাবিক একজন মা হতো, তাহলে কিন্তু সে প্রথমে একটু কষ্ট পেলেও ছেলেকে কিন্তু যেতে দিত। কিন্তু সে কিন্তু তার ছেলেকে যেতে দেয় না, কোনোভাবেই রাজি হয় না। উইলিয়াম জোর করে লন্ডনের চাকরিটা নেয়। উইলিয়াম জোর করে লন্ডনের চাকরিটা নেয় এবং মোরেল এটা কোনোভাবেই গার্ট্রুড এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এই জায়গায় এসে আমরা বুঝতে পারি যে বড় ছেলের প্রতি ওর যে টান, এটা হচ্ছে অবসেশনের পর্যায়ে চলে গেছে, এটা অসুস্থতার পর্যায়ে চলে গেছে। গার্ট্রুড, শি লাভড হিম উইলিয়াম সো মাচ। বড় ছেলেকে সে এতটাই ভালোবাসত। ইনডিড, অ্যাজ দ্য ডেজ ড্রিউ নিয়ার ফর হিজ ডিপার্চার, যতদিন আসছে যে উইলিয়াম চলে যাবে, Gertrude's heart began to close and grew dreary with despair. যত দিন যাচ্ছে, উইলিয়াম চলে যাবে, লন্ডনে চলে যাবে, যত দিনটা কাছে চলে আসছে ততই গার্ট্রুড বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, তার যেন জীবনের আশার প্রদীপ নিভে যাচ্ছে এরকম। গার্ট্রুড এতটাই মন খারাপ করে যে এটা খুবই অড, এটা খুবই অ্যাবনর্মাল। মোর দেন দ্যাট, শি হোপড ইন হিম সো মাচ, উইলিয়ামের প্রতি তার অনেক বেশি আশা ছিল। অলমোস্ট শি লিভড বাই হিম, সে যেন উইলিয়ামের মধ্যেই বেঁচে আছে। গার্ট্রুড উইলিয়ামকে এত বেশি ভালোবাসতো যে উইলিয়ামের মধ্যেই সে বেঁচে আছে। নাও হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে, বড় ছেলে চলে যাচ্ছে, লন্ডন চলে যাচ্ছে। শি ফেল্ট অলমোস্ট অ্যাজ ইফ হি ওয়ার গোয়িং অ্যাজ ওয়েল আউট অফ হার হার্ট, মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে বেরিয়ে চলে যাচ্ছে। বড় ছেলে লন্ডন যাচ্ছে মানে হচ্ছে ওর কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে। মানে এইখানে উইলিয়াম লন্ডন চাকরি নিয়ে চলে যাচ্ছে, তখন গার্ট্রুড এত বেশি ডিপ্রেসড, এত বেশি ডিস্ট্রেসড, এত বেশি ভেঙে পড়ে যেটা সত্যিই চোখে পড়ার মতো। এবং এইখানে আমরা বুঝতে পারি যে এই যে তাদের মধ্যে যে বড় ছেলে এবং মায়ের সম্পর্ক, এটা হচ্ছে মোটেও হেলথি না, মোটেও স্বাভাবিক না, অ্যাবনর্মাল পর্যায়ে চলে গেছে। নেক্সট স্লাইডে আসি। আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে। আনিকা পড়েন তো ফার্স্ট প্যারাগ্রাফটা। শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, এখান থেকে পড়েন। Sir, she is হ্যাঁ, disappointed. She is disappointed to see him infatuated with এখানে জিপসি হবে, এস ওয়াইটা বাদ পড়ে গেছে, জিপসি হবে, GYPSY হবে, জিপসি। তারপর she is disappointed, Gertrude is sad, unhappy, depressed to see William infatuated with Gypsy. ও লন্ডনে যাওয়ার পর জিপসি নামে এক মেয়ের সাথে উইলিয়ামের প্রেম হয়, সম্পর্ক হয়। এই জিপসি খুবই শ্যালো, মানে বাইরে বাইরে সুন্দর, মানে এক্সটার্নালি ভেরি বিউটিফুল, বাট মনের দিক থেকে অতটা বুদ্ধিমতী না। জিপসি হচ্ছে গার্ট্রুডের মতে আ গার্ল অফ সুপারফিশিয়াল বিউটি। জিপসি শুধু দেখতেই সুন্দর, কিন্তু তার মাথার ভিতরে বুদ্ধি নাই খুব বেশি। মানে উইলিয়াম খুঁজে খুঁজে এমন এক গার্লফ্রেন্ড বের করেছে যে মায়ের থেকে সম্পূর্ণ আলাদা, টোটাল অপোজিট। কারণ উইলিয়াম তো মায়ের ছায়া থেকে বের হতে চাচ্ছে। উইলিয়াম বারবার স্ট্রাগল করছে টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য শ্যাডো অফ মাদার।
এবং সে খুঁজে খুঁজে এমন এক গার্লফ্রেন্ড জোগাড় করলো যে তার মায়ের থেকে সম্পূর্ণ উল্টো, আলাদা। জিপসি এ হচ্ছে খুবই শ্যালো মাইন্ডেড, সুপারফিশিয়াল বিউটি, টু হুম উইলিয়াম গেটস এনগেজড ইন লন্ডন। উইলিয়াম আর জিপসি তাদের মধ্যে এনগেজমেন্ট হয়। এখন গার্ট্রুড তো পুরোপুরি ভেঙে পড়ে, কোনোভাবেই সেটা মেনে নেবে না। গার্ট্রুড শি ওপেনলি ডিসঅ্যাপ্রুভস অফ দ্য অ্যাফেয়ার্স। গার্ট্রুড সে কোনোভাবেই এ সম্পর্ক মেনে নেবে না, and advises উইলিয়াম against marrying her, এবং ওকে মানে ব্ল্যাকমেইল করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে তুমি যদি আমার প্রতি তোমার বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে তুমি এই মেয়েকে বিয়ে করবে না। গার্ট্রুড ওকে এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে ইফ ইউ হ্যাভ a little drop of love for your mother you will not marry this superficial girl called gypsy. উইলিয়ামকে এরকম ব্ল্যাকমেইল করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে গার্ট্রুড। উইলিয়াম against marrying her and rudely insults her in his presence, এবং উইলিয়ামের সামনে গার্ট্রুড এই জিপসিকে খুব বাজেভাবে অপমান করে। শি ফিলস ডিস্টার্বড। গার্ট্রুড মানে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যখন উইলিয়াম ইজ উইথ জিপসি। উইলিয়াম যখনই জিপসির সাথে মেলামেশা করে এটা কখনোই মেনে নিতে পারে না গার্ট্রুড। শি ক্যান স্লিপ। গার্ট্রুড ঘুমাতে পর্যন্ত পারে না when she thinks of his marriage with her, মানে অনেকটা পাগলের মতো হয়ে যায়। উইলিয়াম যখন জিপসি নামে এই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন গার্ট্রুড প্রায় পাগলের মতো হয়ে যায়, সে ঘুমাতে পারে না, মানে ওর মধ্যে এই যে ক্রেজিনেস। তখন এখানেও আমরা পাই যে ইট ইজ নট নর্মাল। এখন মা ছেলে বিয়ে করতে চাচ্ছে একজনকে, মা যদি পছন্দ না করে একটা লেভেল পর্যন্ত কিন্তু ঠিক আছে, সে রাজি না, কিন্তু এখানে গার্ট্রুড যেটা করছে এটা কিন্তু অতিরিক্ত। গার্ট্রুড ক্যানট স্লিপ, ঘুমাতে পারছে না when thinks of উইলিয়াম ম্যারেজ উইথ জিপসি। শি ওয়ার্নস উইলিয়াম এগেইনস্ট ম্যারিং। সে বারবার উইলিয়ামকে নিষেধ করে, বারবার উইলিয়ামকে নিষেধ করে, বলছে মাই বয় রিমেম্বার ইউ আর টেকিং ইউর লাইফ ইন ইউর হ্যান্ডস। তুমি কিন্তু তোমার নিজের জীবন নিয়ে চিনিমিনি খেলছো। সেইড মিসেস মর্টন, নাথিং ইজ অ্যাজ ব্যাড অ্যাজ আ ম্যারেজ দ্যাটস এ হোপলেস ফেইলিয়ার। সে বলছে আমি আমার নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছি। এই দেখো তোমার ওয়াল্টারের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু এই বিয়েটা টিকে নাই। আমি আর ওয়াল্টার যেমন, উইলিয়াম আর জিপসি তেমন, তোমরা দুইজন তেমন, তোমাদের বিয়ে কিন্তু ভেঙে যাবে, তোমাদের সম্পর্ক কিন্তু টিকবে না, তোমরা দুইজন সম্পূর্ণ আলাদা। উইলিয়ামকে বারবার সাবধান করছে যে ইউ আর জিপসি টোটালি টু ডিফারেন্ট পিপল, তোমাদের সম্পর্ক কিন্তু টিকবে না। নাথিং ইজ অ্যাজ ব্যাড অ্যাজ আ ম্যারেজ দ্যাট ইজ এ হোপলেস ফেইলিয়ার। উইলিয়ামকে বারবার সাবধান করছে তুমি যদি জিপসিকে বিয়ে করো ইট উইল বি এ হোপলেস ফেইলিয়ার, মাইন ওয়াজ ব্যাড এনাফ। সে বলছে যে আমার আর ওয়াল্টারের দেখো বিয়েটা একটা ডিজাস্টার, গড নোজ অ্যান্ড অট টু টিচ ইউ সামথিং, এখান থেকে কিছু শিক্ষা নাও। সে বারবার উইলিয়ামকে সাবধান করার চেষ্টা করে যে সাবধান, জিপসি এমন একটা মেয়ে উইলিয়ামের থেকে সম্পূর্ণ আলাদা। এবং গার্ট্রুড বারবার উইলিয়ামকে সাবধান করছে যে এই বিয়ে টিকবে না। এখন উইলিয়াম সে খুবই দোটানার মধ্যে পড়ে যায়, ডিলেমার মধ্যে পড়ে যায়। উইলিয়াম রিয়েলাইজেস দ্যাট he has gone too far to leave this girlfriend at this stage. উইলিয়াম খুবই দোটানার মধ্যে পড়ে যায়, সে কি মায়ের কথা শুনবে নাকি জিপসিকে বিয়ে করবে। সে মাকেও অ্যাভয়েড করতে পারছে না, সে জিপসিকেও না করে দিতে পারছে না, সে তার গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করতে পারছে না, মায়ের কাছেও ফিরে আসতে পারছে না। খুবই ভয়ঙ্কর এক মানসিক কষ্টের মধ্যে উইলিয়াম পড়ে যায়। উইলিয়াম রিয়েলাইজেস দ্যাট হি হ্যাজ গন টু ফার টু লিভ দিস গার্লফ্রেন্ড এট দিস স্টেজ। এখন আর কোনোভাবেই জিপসিকে না করা সম্ভব না। বাট এট দ্য সেম টাইম একই সাথে উইলিয়াম রিয়েলাইজ করে, হি রিয়েলাইজেস দ্যাট হিজ মাদার ইজ দ্য ফাউন্টেন অফ হিজ লাইফ and he cannot snap his ties with her. উইলিয়াম ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসে, একটা বোধ আসে যে সে মায়ের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না।
মায়ের ইচ্ছার বিরুদ্ধে সে কিছুই করতে পারবে না। মায়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর, সে মাকে কষ্ট দিতে পারবে না। This accuses an acute conflict in his mind. ওর মনের মধ্যে অনেক ভয়ঙ্কর এক সংকট চলে আসে। মানে সে কোন দিকে যাবে? সে কি মায়ের কাছে যাবে না জিপসের কাছে যাবে? জিপসের কাছে যাবে না মায়ের কাছে যাবে? সে কাউকেই না করতে পারছে না, সে কাউকেই ফিরিয়ে দিতে পারছে না, কাউকেই সে কষ্ট দিতে পারবে না। এরকম একটা ভয়ঙ্কর মুহূর্তে উইলিয়াম নিজের যত্ন নিতে ভুলে যায়, নিজের উপর অত্যাচার করা শুরু করে, অনিয়ম করা শুরু করে, অসুস্থ হয়ে পড়ে। Thus he is torn between passion and his love for mother and unable to overcome this conflict. সে কোনোভাবেই কোনো সিদ্ধান্তে আসতে পারে না। সে না মায়ের কাছে যেতে পারে, না জিপসির কাছে যেতে পারে। সে খুবই অনিয়ম করা শুরু করে, অসুস্থ হয়ে পড়ে। He ultimately dies of pneumonia in London. সে মারা যায়, মায়ের কোলে মাথা রেখে মারা যায়। মিসেস মোরেল ডাজ রিয়েলাইজ, মিসেস মোরেলের মধ্যে একটা বোধ আসে, রিয়েলাইজেশন আসে, by coming the way of William's love for Gypsy, she has had him suffer extreme anguish and ultimately causes his death. একটা সময় মৃত্যুর পর গাট্রুড ওর মধ্যে ও বুঝতে পারে যে ছেলেকে সে এত বেশি প্রেশার দিয়েছে, ছেলেকে সে এত বেশি চাপ দিয়েছে যে ছেলেটা সেই চাপটা নিতে পারেনি। মানে সে বুঝতে পারে যে উইলিয়ামের প্রতি সে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলেছিল, উইলিয়াম সে প্রেশারটা নিতে পারে না। Gertrude, mother, is torn from inside after his death. মানে একদম ভেঙে পড়ে উইলিয়াম মারা যাওয়ার পর। মানে গাট্রুড একেবারে ভেঙে পড়ে, তার জীবনের সমস্ত আশা ভরসা শেষ। She is torn from inside after his death. একেবারে ভেঙে পড়ে। And she remains aloof for some times. তার যে সংসার আছে, তার যে আরো 3টা ছেলে মেয়ে আছে, এই বিষয়ে তার কোনো মনিয়ার নাই। সে পুরো অন্য জগতে চলে যায়। This realization doesn't make Mrs. Morel cautious. এই যে এই যে উইলিয়ামের মৃত্যুর পেছনে গাট্রুড দায়ী, উইলিয়ামকে এত বেশি যে মানে মানসিক প্রেশারের মধ্যে, এর পেছনে কিন্তু আমরা পাচ্ছি গাট্রুড। গাট্রুড কিন্তু দায়ী। এই রিয়েলাইজেশন আসার পরেও, সরি আপনারা সাউন্ড হচ্ছে রেন, থ্যাংক ইউ। ওকে, উইলিয়ামের মৃত্যু থেকে গাট্রুড কোনো শিক্ষা পেল না। This realization doesn't make Mrs. Morel cautious and prevent her from taking Paul when Paul falls ill with pneumonia. বড় ছেলে নিউমোনিয়াতে মারা গেল, তার পল সেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়, প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। পল অলমোস্ট ডাইজ। তখন গাট্রুডের মধ্যে হুঁশ আসে যে আমার তো আরো ছেলে মেয়ে আছে, উইলিয়াম মারা গেছে কিন্তু আমার তো পল আছে। দেখে পল ইজ ডাইং, বড় ছেলে মারা গেছে, পলও মারা যাচ্ছে নিউমোনিয়াতে। তখন সে আরো শক্ত করে পলকে আঁকড়ে ধরে। উইলিয়ামকে যে সে শক্ত করে আঁকড়ে ধরেছিল, উইলিয়ামকে সে শক্ত করে আঁকড়ে ধরেছিল, সেটার ফল কিন্তু ভালো হয়নি। সেখান থেকে সে কোনো শিক্ষা নিতে পারে না। She comes to exercise an even stronger spiritual hold on Paul. সে উইলিয়ামকে যতটা ডমিনেট করত, তার থেকে আরো দ্বিগুণ আবেগে, দ্বিগুণ শক্তিতে পলকে ডমিনেট করা শুরু করে। উইলিয়ামকে সে যেভাবে ডমিনেট করত, তার থেকে আরো কঠোরভাবে সে পলকে ডমিনেট করা শুরু করে, হিজ সেকেন্ড সান। এর ফলে কি হয়? পলের ক্ষতি হয়ে যায়। পল ইজ ইনক্যাপাসিটেটেড। ইনক্যাপাসিটেট মানে হচ্ছে, কেউ কি জানেন আপনারা ইনক্যাপাসিটেট মানে কি? ইনক্যাপাসিটেট ইনক্যাপাসিটেট শব্দটা ক্যাপাসিটি থেকে আসছে, সামর্থ্য। ইনক্যাপাসিটেট মানে হচ্ছে অসমর্থ।
মানসিকভাবে পলকে পঙ্গু করে দেয়। গার্ট্রুড এতটাই ডমিনেটিং যে ছেলে হিসেবে পল মানসিকভাবে পঙ্গু। Gertrude incapacitates Paul to strike a healthy, balanced emotional relationship with any other girl. মায়ের সাথে পলের সম্পর্ক এতটাই গভীর ছিল যে পল আর অন্য কোনো মেয়ের সাথে স্বাভাবিক কোনো সম্পর্কে জড়াতে পারে। It was impossible for Paul to engage in any kind of relationship with any other girl. Mrs. Morel can feel Paul being drawn by Miriam. যখন মিরিয়ামের সাথে পলের বন্ধুত্ব হয়, পল যখন আস্তে আস্তে মিরিয়ামের সাথে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়া শুরু করে, তখন গার্ট্রুড খুবই জেলাস। Who is good friend to Paul? She disapproves of her. She remarks to herself about Miriam. Miriam সম্পর্কে সে কিছু নেগেটিভ রিমার্ক করে। কি বলছে? মিরিয়াম সম্পর্কে গার্ট্রুড কি বলছে? জান্নাতুল পড়েন তো। জান্নাতুল আছেন? জি স্যার। একটু পড়েন তো কি বলছে। স্যার ironically or she is থেকে বলবো। এই যে এখান থেকে কোটেশনটা, she is one of, She is one of those who will want to stuck a man's soul out till he has none of his own life, she said to herself, and she is just such a baby as to let himself be absorbed. পড়েন Ironically, তারপরটা। Ironically, what she says about Miriam is more true of herself. It is she who stacks him up so that he is never a man of his own will. She can't bear Miriam as she is jealous of her. She thinks that she would take Paul away from her. She tells this to Paul also. ওকে, এই পর্যন্ত আমরা একটু দেখি। পল, আমরা গত ক্লাসে পড়েছিলাম, পল টু ফ্লারিশ হিজ আর্টিস্টিক পার্সোনালিটি, আর্টিস্টিক ইন্সপিরেশনের জন্য মিরিয়ামের সাথে সে মেলামেশা শুরু করে। মিরিয়ামের সাথে আমরা গার্ট্রুডের অনেক মিল পাই, মানে খুঁজে খুঁজে পল এমন এক গার্লফ্রেন্ড পেয়েছে যে তার মায়ের হুবহু মায়ের জেরক্স কপি, ফটোকপি। উইলিয়াম কিন্তু খুঁজে খুঁজে তার মায়ের সম্পূর্ণ উল্টো একজন খুঁজেছিল, যাতে মায়ের ছায়া থেকে সে বের হতে পারে। কিন্তু পল তো মায়ের ছায়া থেকে বের হওয়ার তার কোনো ইচ্ছা নাই, অতএব সে খুঁজে খুঁজে এমন এক গার্লফ্রেন্ড জোগাড় করেছে যে অনেকটাই তার মায়ের মতো, একই রকম ক্যারেক্টারিস্টিক, একই রকম স্বভাব চরিত্র, একই রকম শান্ত শিষ্ট ইন্টেলেকচুয়াল। মিডিয়ামের সাথে গার্ট্রুডের আমরা অনেক মিল পাই। এই জন্যই হয়তো গার্ট্রুড মিডিয়ামের প্রতি জেলাস। গার্ট্রুড তার পলকে বলছে, who will want to suck a man's soul? আমি বলছি শি ইজ ওয়ান অফ দোজ। মিরিয়াম সম্পর্কে ছেলেকে সাবধান করছে, সাবধান, মিরিয়ামের সাথে মেলামেশা করো না। শি ইজ ওয়ান অফ দোজ। মিরিয়াম হচ্ছে এমন একটা মেয়ে হু উইল ওয়ান্ট টু সাক আ ম্যান সোল আউট। ও তোমার আত্মাটা সম্পূর্ণ দখল করে ফেলবে। সাক আ ম্যান সোলস মানে হচ্ছে তোমার আর নিজের ইচ্ছা বলতে কিছু থাকবে না। মিরিয়াম তোমার মনটাকে সম্পূর্ণ দখল করে ফেলবে, তোমার আত্মাটাকে পুরো শুষে নিয়ে নিবে। স্টিল হি হ্যাজ নান অফ হিজ ওন লাইফ, মানে ও যে ছেলের সাথেই মিশবে ওই ছেলেকে সম্পূর্ণ কবজা করে ফেলবে। ওই ছেলের নিজস্ব মতামত বলতে আর কিছু থাকবে না, ওর আত্মাটা সম্পূর্ণ মিরিয়ামের দখলে চলে যাবে। শি সেড টু হারসেলফ, সে বলছে, and he is just such a baby as to let himself be absorbed. বলছে যে, ছেলেকে বলছে যে তুমি মিরিয়ামের সাথে মেলামেশা করো না, সে তোমার আত্মাটা পুরো দখল করে ফেলবে, তোমার আর নিজস্ব চিন্তা ভাবনা বলতে কিছু থাকবে না। মিরিয়াম তোমাকে ডমিনেট করবে পদে পদে। আইরনিক্যালি সে তো নিজেই তার ছেলেকে ডমিনেট করছে। সে মিরিয়ামকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, সে তো আইরনিক্যালি নিজেকেই রিপ্রেজেন্ট করছে, সেই তো একই কাজ করছে। সে মিরিয়ামকে যে অপবাদটা দিচ্ছে, সেই একই ভুল, সেই একই অন্যায় সাথে সে নিজেই করছে। আইরনিক্যালি what Gertrude says about মিরিয়াম সম্পর্কে গার্ট্রুড যে কথাটা বলছে, it is more true of herself, সে তো নিজের কথাই বলছে। It is Gertrude, she as a mother who sucks his son's soul up. মা তো ছেলের আত্মাটাকে পুরো দখল করে রেখেছে।
ছেলের নিজের ইচ্ছা বলতে কিছু নাই, ছেলেকে পুরোপুরি ডমিনেট করছে। দ্যাট হি ইজ নেভার এ ম্যান অফ হিজ ওন উইল। পল ইজ নেভার এ ম্যান অফ হিজ ওন উইল। পলের নিজের ইচ্ছা বলতে কিছু নাই, সম্পূর্ণটাই মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা ছাড়া সে কোন ডিসিশন নিতে পারে না। শি ক্যান্ট বিয়ার মিরিয়াম অ্যাজ শি ইজ জেলাস অফ হার। মিরিয়ামকে সহ্য করতে পারে না গাট্রুড, দুই চোখে দেখতে পারে না। গাট্রুড ইজ জেলাস, এবং এই জেলাসিটা অনেক বেশি চোখে পড়ে। দিস জেলাসি ইজ অ্যাবনর্মাল, very odd. She thinks that she would take Paul away from her. মানে তার ছেলেকে দখল করে নিয়ে যাবে, যেটা আমাদের সমাজে অনেক শাশুড়ির ভয় থাকে। অনেক শাশুড়ি তার ছেলে বউকে দেখতে পারে না, কারণ তাদের ধারণা এই আমার ছেলেটাকে পুরো দখল করে নেবে, মাথা পুরো দখল করে নেবে, আমার ছেলের আর নিজস্বতা বলতে কিছু থাকবে না, আমার ছেলেকে জাদুটোনা করবে, আমার ছেলে আমার কাছ থেকে চলে যাবে, পুরোপুরি দখল করে নেবে। তার থেকেও আরো এক্সট্রিম পর্যায়ে আমরা গার্ট্রুডের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছি। গার্ট্রুড ইজ ভেরি ভেরি জেলাস অফ মিরিয়াম। মিরিয়াম যেভাবে পলের হৃদয় দখল করে নিচ্ছে, এটা সে ভয় পেয়ে যাচ্ছে। গার্ট্রুড তার তার ভয় হচ্ছে সে তার ছেলেকে হারিয়ে ফেলবে। এখন কথা হচ্ছে কি, সারা জীবন ছেলেকে কি কোলে আঁকড়ায় ধরে রাখবে? ছেলের কি নিজস্ব সংসার হবে না? মানে আমরা এখানে অ্যাবনর্মালিটি লক্ষ্য করছি। She tells this to Paul also. সে কি বলছে? এই ডায়লগটাতে এসে আমরা আরো প্রচন্ড ভাবে দেখতে পারি যে এই সম্পর্কে খুবই অ্যাবনর্মালিটি আছে। গাট্রুড পলকে কি বলছে? বলছে, আই ক্যান্ট বিয়ার ইট। আমি সহ্যই করতে পারছি না। আই কুড লেট অ্যানাদার ওম্যান বাট নট হার। তুমি অন্য যে কোনো মেয়েকে বিয়ে করো, অন্য যে কোনো মেয়েকে পছন্দ করো, কিন্তু মিরিয়ামকে পছন্দ করো না। মানে ভেরি ক্লিশে, মানে ভেরি ওল্ড ওয়ে অফ রিফিউজিং আ গার্ল। গাট্রুড বলছে অন্য যে কোনো মেয়েকে পছন্দ করো, কিন্তু মিরিয়ামকে না। She would leave me no room, not a bit of room. বলছে তুমি যদি মিরিয়ামের সাথে সম্পর্কে যাও, তুমি যদি মিরিয়ামকে বিয়ে করো, তাহলে আমার জন্য কোনো জায়গা থাকবে না তোমার হৃদয়। এই লাইনটাতে এসে আমরা অবজেকশন আনি। দিস লাইন ইজ নট ফেয়ার, দিস লাইন ইজ নট ফেয়ার। ছেলের যখন বিয়ে হবে তখন ওয়াইফের সাথে তার একটা হেলদি সম্পর্ক হবে না? কিন্তু যখনই মা বলছে যে মিরিয়াম উড লিভ মি নো রুম, নট এ বিট অফ রুম, মানে মিরিয়াম এসে পলকে এমন ভাবে দখল করে ফেলবে যে পলের হৃদয়ে মায়ের জন্য আর কোনো জায়গা থাকবে না। এটা মোটেও কোনো সুস্থ কথা না। দিস ইজ অ্যাবনর্মাল, দিস ইজ অ্যাবনর্মাল। এই জায়গায় এসে আমরা বুঝতে পারি মা হিসেবে গাট্রুড অনেক বেশি ডমিনেটিং, অনেক বেশি ওভার পজিটিভ। নইলে এই কথা সে কেন বলবে যে মিরিয়াম উইল লিভ মি নো রুম? মা ছেলের হৃদয়ে সারা জীবন থাকবে, মায়ের জায়গা কেন সে দখল করবে? একটা মেয়ে সে কেন মায়ের জায়গা দখল করবে? ইট ইজ ভেরি আনহেলদি ওয়ে অফ থিঙ্কিং। মানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াসলি গাট্রুড ইজ মেন্টালি ইল, এবং সে অবসেসিভ টুয়ার্ডস সান, এবং ছেলেকে সে কোনোভাবেই তার আঁচল থেকে হাতছাড়া করতে চাচ্ছে না। গাট্রুড মিরিয়ামের প্রতি সিরিয়াসলি জেলাস। অতএব আমরা বলতে পারি, এখানে এসে অন্তত নিশ্চিত ভাবে বলতে পারি যে গাট্রুড ইজ অ্যান ওভার পজিটিভ মাদার, আলট্রা ডমিনেটিং, way too much dominating towards son. And in fact, Paul, like his elder brother William, Paul তার বড় ভাই যেমন তার জীবনটা নষ্ট হয়ে যায়, উইলিয়ামের জীবনটা যেমন ধ্বংস হয়ে যায়, পলের জীবনটাও ধ্বংসের মুখে পড়ে যায়। Paul, like his elder brother too, wastes himself. উইলিয়াম dies, উইলিয়াম তো মারাই যায়। একদিকে মা, আরেকদিকে গার্লফ্রেন্ড ছিল, সে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, নিজের উপর অনিয়ম করে, অত্যাচার করে, শেষে নিউমোনিয়াতে মারা যায়। And Paul turns into a derelict. পল এক সময় মানে ভবঘুরে ভ্যাগাবন্ডে পরিণত হয়, কোন রকম অ্যাম্বিশন ছাড়া, কোন রকম উদ্দেশ্য ছাড়া।
and experiences a drift towards death. আমরা দেখতে পাই পল অলমোস্ট commits suicide. Paul almost thinks of committing suicide. As long as she lives, যতদিন পর্যন্ত মা বেঁচে আছে, he can't give himself completely to any other woman. যতদিন সে মা বেঁচে আছে, যতদিন সে মায়ের ছায়ায় আছে, ততদিন পর্যন্ত সে অন্য আর কারোর সাথে সম্পর্কে যেতে পারছে না। সে মন থেকে অন্য আর কোনো সম্পর্কে সে যেতে পারছে না। আমরা নেক্সট স্লাইডে যাই। এভাবেই thus Mrs. Morrell takes her sons as husband substitute. বিশেষ করে উইলিয়াম আর পল, বড় দুই ছেলে, উইলিয়াম পল, এদের দুইজনকে স্বামীর বিকল্প হাজবেন্ড সাবস্টিটিউট হিসেবে নিয়েছে। স্বামীর কাছ থেকে যেটা পায়নি সেটা উইলিয়াম আর পলের কাছ থেকে গার্ট্রুড আশা করে। এভাবেই মিসেস মোরেল টেকস সন্স অ্যাজ হাজবেন্ড সাবস্টিটিউট, স্বামীর বিকল্প। The moment the children grow economically independent, যখন বাচ্চারা বড় হয়, বড় হয়ে রোজগার করে, আত্মনির্ভরশীল হয়, they instinctively step into the role of their mother's husband. উইলিয়াম পল দুইজনই তারা যখন বড় হয়ে রোজগার শুরু করে তখন তারা they take the role of their mother's husband. এটা কখনো কখনো লিটারালি ওরা মুখ ফসকে বলে ফেলে, now we are taking the role of father, now I am father. পল তো নিজেই বলে I would like to play the role of father, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো। পল উইলিয়াম তারা যখন বড় হয় রোজগার শুরু করে তখন তারা সংসারের হাল ধরে, জাস্ট লাইক তারা এমন ভাবে অ্যাক্ট করে, তারা এমন রোল প্লে করে যেন তারা তার মাদার্স হাজবেন্ড। বাট হাউসোএভার স্যাটিসফাইং দেয়ার রিলেশনশিপ মাইট বি, কিন্তু সেই সম্পর্ক যতই মধুর হোক না কেন, টু মিসেস মোরেল ইট কজেস এ গ্রেট স্ট্রেইন টু দেয়ার মাইন্ডস। এটা দুই ছেলে উইলিয়াম পল দুইজনেরই জন্য অনেক ক্ষতিকর, তাদের মনের উপর প্রচন্ড চাপ পড়ে। It causes a great strain on their minds and they have to pay a heavy price for this. উইলিয়াম তো মারাই যায়, নিতে পারে না সেই চাপ, পল অলমোস্ট পাগল হয়ে যায়। In the end, পল শেষে মায়ের প্রতি এমন এক বিদ্বেষের জন্ম হয়, একটা সময় পল মায়ের প্রতি তার এমন রাগ, এমন বিদ্বেষ জন্মায়, Paul is determined to get away from her mother. উইলিয়াম যেমন শুরু থেকেই চেয়েছিল মায়ের ছায়া থেকে বের হতে, একটা সময় পল রিয়েলাইজ করে যে যতদিন পর্যন্ত সে মায়ের ছায়ায় আছে ততদিন পর্যন্ত তার নিজের ইচ্ছায় সে কিছুই করতে পারবে না। পল একটা সময় জেদ ধরেছে, ডিটারমাইন্ড টু গেট অ্যাওয়ে ফ্রম মাদার, যেভাবেই হোক মায়ের ছায়া থেকে বের হতে হবে, যেভাবেই হোক মা থেকে দূরে যেতে হবে। He realizes that he must separate himself from his mother dominance. পল বলছে যেভাবেই হোক মায়ের ডমিনেশন, মায়ের পজিটিভনেস থেকে বের হয়ে আসতে হবে। He must separate himself from his mother's dominance. যেভাবেই হোক মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে হবে, মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। এইটুকু ভালো করে খেয়াল করেন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইন থেকে এই লাইন। Paul realizes that, পলের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে, he must separate himself from his mother's dominance. মায়ের ছায়া থেকে, মায়ের ডমিনেশন, মায়ের পজিটিভনেস থেকে মুক্তি লাভ করতে হবে, বের হয়ে আসতে হবে, মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে হবে, in order to survive, যদি সে বেঁচে থাকতে চায়। and ultimately সে কি করে, ভয়ঙ্কর এক কাজ করে, ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। He, Paul, gives Gertrude an overdose of morphia to hasten her end.
এমনিতেই তো মোরেল ক্যান্সারে আক্রান্ত ছিল, মাকে নর্মালি যতটুকু মরফিন দিতে হয় তার থেকে অনেক বেশি পরিমাণে মরফিন সে দিয়ে দেয়। অনেকে বলতে পারে যে মা কষ্ট পাচ্ছিল, মৃত্যুর দোয়ার মানে মর্মান্তিক কষ্ট পাচ্ছিল, এখন মায়ের কষ্ট সে দেখতে পারে না, এই জন্য মাকে এক্সট্রা ডোজ অফ মরফিয়া দিয়ে দিয়েছে। কিন্তু আলটিমেটলি এটা কি ভালো হলো? আমরা যদি চিন্তা করি তাহলে তো সে তো মাকে মেরে ফেললো। পল মার্ডার্ড হিজ মাদার, মানে মায়ের প্রতি এতটাই বিদ্বেষ শেষে এসে জন্মায়, এতটাই ডেসপারেট হয়ে যায় পল মায়ের ছায়া থেকে বের হতে, যে মাকে সে মেরে ফেললো। পল গিভস গার্ট্রুড অ্যান ওভারডোজ অফ মরফিয়া। ক্যান্সারের রোগীদের আগে মরফিন দেওয়া হতো, যখন তাদের অনেক ব্যথা উঠতো তখন তাদেরকে মরফিন দেওয়া হতো যাতে ব্যথা কমে। যতটুকু নর্মাল ডোজ ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে ডোজ দিয়ে দেয় টু হেস্টেন হার এন্ড। এমনিতে গার্ট্রুড হয়তো আরো বেশি দিন বেঁচে থাকতো, কিন্তু মারা যায়। মানে আমরা এখানে এসে জানতে পারি যে অ্যাকচুয়ালি ইট ওয়াজ পল হু কিলড হিজ ওন মাদার গার্ট্রুড। Mrs. Morrell is actually so domineering and so over-possessive that she doesn't respect the otherness of other individuals in the house. এখন আমরা যদি জাজ করি গার্ট্রুড, গার্ট্রুড অনেক বেশি সেলফিশ ছিল। তার নিজে যা চিন্তা করে তার মনে হয় এটাই ঠিক, অন্য কারো কথা যে ঠিক হতে পারে এটা নিয়ে তার কোনো রেসপেক্ট ছিল না অন্যদের প্রতি। She doesn't respect the otherness of other individuals in the house. পরিবারের অন্যদের মতামতেরও যে মূল্য থাকতে পারে সেটা সে কখনো দাম দেয়নি, তার নিজের কথাই শেষ কথা। মডেল ফ্যামিলিতে গার্ট্রুডের কথাই ছিল শেষ কথা, গার্ট্রুডের কথার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। It is because of her failure to recognize that her husband and sons possesses distinct personalities. ওয়াল্টার সে যতই ড্রিঙ্ক করুক সেও তো মানুষ, তারও তো একটা পার্সোনালিটি আছে। গার্ট্রুড তার হাজবেন্ডের যে ইউনিক পার্সোনালিটি সেটাকে সে সবসময় রিজেক্ট করেছে, কখনো সেটাকে সম্মান জানায় নাই। উইলিয়াম সে নিজের মতো করে বড় হতে পারে নাই, সে বারবার, আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো যে উইলিয়াম প্রায় সে দ্বন্দ্বে পড়ে যেত, প্রায় সে মানসিকভাবে কষ্ট পেত, সে প্রচন্ড চাপের মধ্যে পড়ে যেত, দোটানার মধ্যে পড়ে যেত। পল সে তো একটা সুস্থ ছেলের মতো বড় হতে পারে নাই, তার মধ্যে আমরা মেয়েলি গুণাবলী পাই। পলের আচার ব্যবহার হাবে ভাবে তাকে দেখে মনে হয় বাইরে থেকে মনে হয় ছেলে, কিন্তু আচার ব্যবহারে পল মেয়েদের মতো, কারণ সে ওইভাবে বড় হয়নি। গার্ট্রুড এমন শক্তভাবে পরিবারটাকে পরিচালনা করেছে যে অন্যদের পার্সোনালিটি ফ্লারিশ হয় নাই। It is because of Gertrude's failure to recognize her husband and sons possess distinct personalities. ওয়াল্টার তার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, উইলিয়ামের নিজস্ব পার্সোনালিটি আছে, পলের নিজস্ব পার্সোনালিটি আছে, কিন্তু এদের কারো পার্সোনালিটির তোয়াক্কা সে করে নাই উইথ ইন্ডিভিজুয়াল ইমোশনাল রিকোয়ারমেন্টস। তাদের প্রত্যেকের যে ইমোশনাল রিকোয়ারমেন্টস সেটা নিয়ে গার্ট্রুডকে আমরা কখনোই মাথা ঘামাতে দেখি না। মানে গার্ট্রুড যেটা ভালো মনে করে সেটাই সে করে, তার কাছে যেটা ভালো মনে হয় সেটাই সে করে। It is because of her failure to recognize that her husband and sons possess distinct personalities with individual emotional requirement, there is complete disintegration and disharmony of the entire family. মানে এই যে একটা ভাঙা সংসার, ব্রোকেন ফ্যামিলি, ডিসফাংশনাল ফ্যামিলি, অসুস্থ পরিবার, এই পরিবারটা অসুস্থ হওয়ার পেছনে আমরা সবচেয়ে বড় দায়ী যদি বলি গার্ট্রুড। কারণ গার্ট্রুড অনেক বেশি জেদি, অনেক বেশি স্ট্রিক্ট, অনেক বেশি হেডস্ট্রং, অনেক বেশি স্ট্রিক্ট। সে গার্ট্রুড তার নিজের মতো করে সংসারটা, সে যা ভালো মনে করেছে তাই করেছে, এবং আলটিমেটলি
গাট্রুডের ভুলের খেসারত ওয়াল্টার দিয়েছে, উইলিয়াম দিয়েছে, পল দিয়েছে এবং তার বাকি বাচ্চারাও দিয়েছে। গাট্রুড তার প্রথম ভুল কি ছিল? ওয়াল্টারকে না বুঝে বিয়ে করা। এই বিয়ে করার পেছনে সে যথেষ্ট চিন্তা ভাবনা করে না। ইট ওয়াজ আ whimsical আনওয়াইজ ডিসিশন। এটা একটা মানে উটকো হঠাৎ সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত। পরবর্তীতে 6 মাস পরে তারা যখন কম্প্রোমাইজ করা ছেড়ে দিল, এটাও তাদের ভুল সিদ্ধান্ত। এটা গাট্রুডেরও ভুল, ওয়াল্টারের ভুল। তারা কেউ কম্প্রোমাইজ করতে চায়নি। neither of them wanted to compromise. তারা কেউ কম্প্রোমাইজ করতে চায়নি। এরপর পরবর্তী ভুল কি ছিল আপনারা কেউ বলতে পারবেন? নুসরাত জাহান ছেলেদেরকে লিয়ান। ডমিনেট করা অনেক বেশি। হ্যাঁ জান্নাত ঠিক বলছেন। এর পরের ভুলটা ছিল হচ্ছে হাজবেন্ডের সাথে কোনোভাবেই তারা কিন্তু তাদের সম্পর্কটা ঠিক করে নেয়নি। কোনোভাবেই কিন্তু সম্পর্ক জোড়া লাগানোর যে কোনো চেষ্টা তাদের মধ্যে ছিল না, বরং হাজবেন্ডকে সে দূরে সরিয়ে দিয়েছে। যদি হাজবেন্ডকে সে যে কোনো ভাবেই হোক সংসারের সাথে তাদের সাথে যদি মিলিয়ে নিতে পারতো, তাহলে কিন্তু সে এত বেশি ড্রিঙ্কসে আসক্ত হয়ে পড়তো না। কেন ওয়াল্টার এত বেশি ড্রিঙ্কস করছে? কেন সে মাতাল হয়ে যাচ্ছে? কারণ তার কোথাও শান্তি নাই। পরিবারে সে নিজের নিজের ঘরে সে অতিথি, তার নিজের বাচ্চারা তাকে দেখতে পারে না। এর থেকে বড় কষ্ট কি আছে? এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে এই যে মোরাল ফ্যামিলি ইজ এ ডিজাস্টার, একটা ডিজাস্ট্রাস ফ্যামিলি, এটার পিছনে আমরা সবচেয়ে বেশি দায়ী করতে পারি গাট্রুডকে। কারণ আপনি বলতে পারেন যে কেন, ওয়াল্টারের তো দায়িত্ব আছে, কিন্তু ওয়াল্টার, আমরা যদি ইন্টেলেকচুয়ালি বুদ্ধির দিক থেকে চিন্তা করি, ওয়াল্টার হচ্ছে বুদ্ধিতে একটু খাটো, মানে ওর বুদ্ধি শুদ্ধি কম, ভেরি সিম্পল। কিন্তু গাট্রুড কিন্তু ও কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, ও কিন্তু ইন্টেলেকচুয়াল। ওর ওইটুকু ভাবা উচিত ছিল। মানে ওর যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোর কারণেই কিন্তু তার ফ্যামিলিটা একটা অ্যাবনর্মাল ফ্যামিলি। ওয়াল্টার, তার প্রতি আমাদের বিন্দুমাত্র হলেও সিম্প্যাথি ফিল করা উচিত। সে যে মানে এতটা তার পরিবার থেকে দূরে, তার একটা বাচ্চাও তাকে দেখতে পারে না, তার বাচ্চারা বড় হচ্ছে বাবাকে ঘৃণা করতে করতে বড় হচ্ছে। কতখানি কতখানি অপমানজনক সেটা বাবার জন্য। এবং এই যন্ত্রণা ভোলার জন্য, আর তার পেশা তো আছে, ওয়াল্টার কয়লার খনিতে চাকরি করে, অমানবিক পরিশ্রম, অমানসিক পরিশ্রম। কি করবে সে যন্ত্রণা ভোলার জন্য? এই পরিবারের বাকি সদস্যদের যে অপমান ভোলার জন্য সে ড্রিঙ্কিং এ হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়। আর মা এদিকে স্বামীর কাছ থেকে যে ভালোবাসাটা সে পাচ্ছে না, সেটা সে ছেলেদের কাছ থেকে আশা করছে। উইলিয়াম পল এই দুইজনকে পদে পদে ডমিনেট করছে, তাদেরকে নিজের নিজ সিদ্ধান্ত নিজে সে নিতে দিচ্ছে না, কোনোভাবেই নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে দিচ্ছে না। মায়ের সিদ্ধান্ত ছাড়া তারা একটা কাজও করতে পারছে না। উইলিয়াম, আমরা নেক্সট ক্লাসে দেখবো যে উইলিয়াম অনেক চেষ্টা করে তার মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে, পরবর্তীতে সে আর পারে না। তার মায়ের প্রতি তার অ্যাটাচমেন্ট এতটাই বেশি, সে কোনোভাবেই মা থেকে দূরে আসতে পারে না। পল সারাক্ষণ মায়ের পিছু পিছু ঘোরে। পলের মধ্যে আমরা দেখতে পাই জেলাসি, জেলাসি টুয়ার্ডস, শুধুমাত্র আমরা বাবার প্রতি জেলাসি পাই না, ইভেন উই ফাইন্ড জেলাসি টুয়ার্ডস দেয়ার পলস ব্রাদার উইলিয়াম। একটু 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 ধরেন তো, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমি,
আজকে আমাদের ফোকাসটা কি ছিল? আজকে আমাদের ফোকাসটা ছিল এই মাদার ফিক্সেশন, এই বিষয়টা নিয়ে আলোচনা করা। আমরা এটাই বুঝতে চেয়েছি যে কিভাবে আমরা গার্ট্রুডকে একজন ওভার পজিটিভ মাদার হিসেবে চিন্তা করতে পারি। গার্ট্রুড অ্যান ওভার পজিটিভ মাদার। এবং এই যে পরিবারটা, মোরেল ফ্যামিলি, দিস ইজ আ ডিসফাংশনাল ফ্যামিলি, আ ব্রোকেন ফ্যামিলি। এর পেছনে কারা কারা দায়ী? আমরা গত ক্লাসে জেনেছি সমাজ দায়ী, ক্লাস ডিস্টিংশন, মিডল ক্লাস আর লোয়ার ক্লাসের যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে যে দ্বন্দ্ব, এটা। একই সাথে হাজবেন্ড ওয়াইফ, গার্ট্রুড, ওয়াল্টার, এরা কেউ কম্প্রোমাইজ করে, দে ডিডন্ট কম্প্রোমাইজ। কেউ কোনো কম্প্রোমাইজ করে। ওয়াল্টারকে পরিবারের সবার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ওয়াল্টার এই জন্য সাফার করেছে। এবং বাবাকে যেহেতু সবাই ঘৃণা করছে, অতএব বাবা মার প্রতি যে টানটা থাকার কথা ছিল এটা পুরোটাই মায়ের প্রতি থাকে। স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা মায়ের প্রতি বেশি আসক্ত থাকে, মায়ের প্রতি বেশি অ্যাট্রাক্টেড থাকে, আর বাবার প্রতি তাদের ঘৃণা। বিশেষ করে বড় দুই ছেলে উইলিয়াম এন্ড পল, তাদের মধ্যে আমরা এই টেন্ডেন্সিটা দেখতে পাই, মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ, বাবার প্রতি অস্বাভাবিক ঘৃণা। এখন এখানে তো তাদের দোষ নাই, তাদেরকে ছোটবেলা থেকে ওইভাবে শেখানো হয়েছে। বাবা, দে আর টট টু হেট দেয়ার ফাদার। তারা ছোটবেলা থেকে শিখেছে যে বাবাকে ঘৃণা করতে হবে, কারণ বাবা খারাপ মানুষ, বাবা যে কাজ করে সেটা খারাপ কাজ এবং তারা সেই কাজ করবে না। শুধু তাই না, মা তাদের ছেলেদেরকে নিজেদের মতো বড় হতে দেয়নি। উইলিয়ামের যে নর্মাল পার্সোনালিটি সেটা গ্রো করেনি, পলের যে পার্সোনালিটি, ন্যাচারাল পার্সোনালিটি, সেটা কিন্তু গ্রো করেনি। আমরা দেখতে পাই গার্ট্রুড অ্যাপিয়ার্স অ্যাজ অ্যান ওভার পজিটিভ মাদার। তার ছেলেদেরকে প্রতি স্টেপে স্টেপে সে কন্ট্রোল করেছে, ডমিনেট করেছে, প্রতি স্টেপে স্টেপে সে ডমিনেট করেছে। এখন আমরা যদি গত 3 ক্লাসের একটা মানে সামারাইজ করি, তাহলে প্রথম ক্লাসে আমরা মানে আমাদের লেকচার 14 নম্বর লেকচারে আমরা সানস এন্ড লাভার্স এর কাহিনীটা মোটামুটি জেনেছিলাম, আমাদের চরিত্রগুলো সম্পর্কে হালকা আইডিয়া পেয়েছি। গত ক্লাসে আমরা পল সম্পর্কে জেনেছি, পলের ইডিপাস কমপ্লেক্স, তার ফেইলিয়ার ইন এনগেজিং ইন রিলেশনশিপ, সে কোনো রিলেশনশিপে জড়াতে পারছে না, সেই কারণগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা মা সম্পর্কে জানলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো ভালো করে জানার চেষ্টা করব গার্ট্রুড সম্পর্কে, উইলিয়াম সম্পর্কে, পল সম্পর্কে। আলটিমেটলি আমরা এখান থেকে এই যে ক্যারেক্টার গুলো পাচ্ছি, এই ক্যারেক্টার গুলোকে আমরা নিজের মন দিয়ে বোঝার চেষ্টা করব, তাদের ব্যর্থতা, তাদের ভুল সিদ্ধান্ত, আর তাদের জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। এই যে তারা জীবনে কষ্ট করছে, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। গার্ট্রুড মোরেলের কি কি ভুল ছিল, তার কি কি করা উচিত ছিল, পল মোরেল তার কি কি ভুল ছিল। গার্ট্রুড, ইজ শি আ সাকসেসফুল মাদার অর শি ইজ আ ওভার পজিটিভ ডমিনেটিং মাদার? কেন পল তার জীবনে এত কষ্ট পাচ্ছে? পলের জীবনটাকে আমরা একটি ট্র্যাজেডি বলতে পারি? যদি ট্র্যাজেডি বলি তাহলে এই ট্র্যাজেডির কারণটা কি? কেন পলের জীবনটা একটা ট্র্যাজেডি? উইলিয়ামের জীবনটাকে যদি আমরা ট্র্যাজেডি বলি, কেন বলবো? ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসের আলোচনার পরে আমাদের মোটামুটি একটা ওভারঅল আইডিয়া আসবে সানস এন্ড লাভার্স সম্পর্কে। স্পেশালি এই নভেল থেকে আমরা
যে দুটো টপিকের উপর বেশি ফোকাস করব সেটা হচ্ছে পলস ফেইলিয়ার ইন লাইফ, পল যে তার জীবনে ব্যর্থ হয়, বিশেষ করে তার রিলেশনশিপ, পল ফেইলস ইন এভরি রিলেশনশিপ। আর গার্ট্রুড অ্যাজ এ মাদার, তাকে আমরা ক্রিটিসাইজ করার চেষ্টা করব। স্যার, হ্যাঁ বলেন। স্যার তাহলে এদিকে বোঝা যাচ্ছে তো স্যার যে গার্ট্রুড উনি রেসপন্সিবল, তাহলে এইটাই কি একটা কারণ ওদের দুই ছেলের ফেলিয়ারের? এটাই একমাত্র কারণ না, এটা অন্যতম কারণ। অবশ্যই তাদের নিজেদেরও দোষ আছে, সমাজেরও দোষ আছে, পরিস্থিতিরও দোষ আছে। এটাই তো আমরা মানে বোঝার চেষ্টা করব। গত ক্লাসে আমরা পড়লাম হচ্ছে রাজকুমার হালদার আর লি হাইয়ান। লি হাইয়ান দিয়ে শুরু করলাম গত ক্লাসে। লি হাইয়ানের আর্টিকেলে আপনি ইডিপাস কমপ্লেক্স সম্পর্কে পাবেন। লি হাইয়ানের আর্টিকেলটা পড়লে আপনারা ইডিপাস কমপ্লেক্সের কারণ আর কনসিকুয়েন্স, ফলাফল সম্পর্কে জানতে পারবেন। তারপরে পড়লাম হচ্ছে রাজকুমার হালদার। রাজকুমার হালদারের আর্টিকেল পড়লাম। ওখানে আমরা হচ্ছে কেন পল ব্যর্থ হচ্ছে, শুধুমাত্র মায়ের কারণে না, তার নিজেরও কিছু দোষ আছে। এটা আমরা হচ্ছে রাজকুমার হালদারের আর্টিকেল থেকে পড়লাম। আর আজকে আমরা পড়লাম হচ্ছে বালজিন্দর কাউর। এখানে আমরা তার মা গাট্রুড সম্পর্কে আরো কিছু জানলাম। স্যার আপনি আপনাদের আমাদেরকে যে মুভিটা দেখতে বলেছিলেন ইচ্ছে, ওটার মধ্যে তো কিছু ডিফারেন্স আছে। না, আপনারা ওখানে শুধু এই জিনিসটা দেখেন, মা ছেলের সম্পর্কটা দেখেন, হ্যাঁ, এটুকু শুধু দেখেন। মা ছেলের সম্পর্কটা সিমিলার, বাট অন্য কিছু ডিফারেন্স আছে, না না, যেমন ওইটুকুই হাজবেন্ড শুধু। ওয়াইফের মধ্যে। জি, না না না, আমি শুধু মা ছেলের সম্পর্কটা এটা ফোকাস করছি। হ্যাঁ, ওকে। আর মুভিটা দেখেন। আমি আপনাদেরকে যে সানস অ্যান্ড লাভার্স মুভিটা আছে, মুভিটা দেখতে পারেন। আচ্ছা, আমাদের এই একই টাইপের বালজিন্দর কাউরের আজকের যে আর্টিকেলটা দেখলাম, একই টাইপের আমাদের আরেকটা আর্টিকেল আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা লিখেছেন হচ্ছেন আবিদা পারভিন। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন সামনে, আবিদা পারভিন, ভ্যাম্পায়ারিক অ্যাটিচিউড। এখানে বানান ভুল আছে, ভ্যামিপায়ারিক, ভ্যামিপ্রিক আছে, এটা হবে ভ্যাম্পায়ারিক। আইটা পি এর সামনে আসবে, আইটা পি এর সামনে আসবে। ভ্যাম্পায়ারিক অ্যাটিটিউডস অফ ওমেন ইন সানস অ্যান্ড লাভার্স। সানস অ্যান্ড লাভার্স এ যে নারীরা আছে তাদেরকে ভ্যাম্পায়ার বলা হয়েছে। আবিদা পারভিন, আবিদা পারভিন উনি পাকিস্তানের একজন রিসার্চার। ওনার এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন, বিশেষ করে গাট্রুড সম্পর্কে জানতে পারবেন। এই ফার্স্ট পেজটা যদি পড়েন লিস্ট, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তাহলে আজকে হেল্প হবে। মানে আজকের আর্টিকেলের সাথে, আজকে যে বালজিন্দর কাউরের আর্টিকেল, এটার সাথে আপনারা আবিদা পারভিনটা মিলিয়ে পড়বেন, তাহলে আরো ভালো জানতে পারবেন। স্পেশালি গাট্রুড ক্যারেক্টারটা, আমরা কেন বলছি সে দায়ী এর পেছনে, এটা আমি দিয়ে দিব আমাদের গুগল ক্লাসরুমে। ক্লাস ওয়ার্কে গেলেই পেয়ে যাবেন। তো যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে আমরা ডিসকাস করতে পারি। স্যার, জি বলেন। স্যার এই যে গার্ট্রুড যে ওভার পসেসিভ, মানে হ্যাঁ, এটা কি কোনো রিজন আছে? এটা মানে এটা উনি কেন হয়েছে এত বেশি ওনার ছেলেদের প্রতি? ওনার হাজবেন্ডের থেকে লাভ, ওটা ছাড়া অন্য কি কোনো রিজন থাকতে পারে? বললাম যে সে, তার তো অ্যাম্বিশন ছিল অনেক বড় হওয়ার। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের একটা স্বপ্ন থাকে না, যখন সে পড়ালেখা শিখে, সে তো শিক্ষিত, ইন্টেলেকচুয়াল, তার ইচ্ছে ছিল বড় কিছু হওয়ার। তার যে অ্যাম্বিশনটা, সে তার ছেলেদের মধ্য দিয়ে করতে চায়। মানে তার ছেলেদের মধ্যে সে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। মানে তার ছেলেদেরকে সে এমন ভাবে কন্ট্রোল করতে চায় যে সে যা অর্জন করতে পারেনি তা যেন তার ছেলেরা অর্জন করতে পারে। মানে সে এমন ভাবে তার ছেলেদেরকে ডমিনেট করে, যেন তার ছেলেদের জীবনই তার জীবন। ছেলেদেরকে এমন ভাবে ডমিনেট করে যে সে নিজে যা অর্জন করতে পারে নাই, ছেলেরা যেন সেটা অর্জন করতে পারে। সে
সে তার এই জীবনে যা অর্জন করতে পারেনি তা যেন ছেলেরা অর্জন করতে পারে। এটা একটা কারণ তার পজিটিভ আর ডমিনেটিং হওয়ার পেছনে হতে পারে। আর কোনো কোয়েশ্চেন? ওকে স্যার, থ্যাংক ইউ। না স্যার। ঠিক আছে, আমাদের তো ক্লাসের সময় শেষ, 1টা বেজে গেছে, অনেকের আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন গুগল ক্লাসরুমে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার।